হ্যাঁ, হঠাৎ একটা জিনিস সামনে আসে একটু দেখা দিই। স্ল্যাক নাম শুনছো? ভাইয়া আমাদের ফাইবার ক্লাসে ক্লাস মডিউলটা দিলে ভালো হইতো। মডিউল মানে? জি, বুঝি নেই। বলছি ফাইবার ক্লাসে ক্লাস মডিউলটা দিলে ভালো হইতো, ক্লাস এরপরে রুমটা। চারটা ক্লাস হচ্ছে ট্রিক্স এন্ড টিপস এর উপরে, ঠিক আছে? মানে ফাইবারের ভিতরে জিনিসপত্র দেবো। আচ্ছা, স্ল্যাক ইজ সামথিং যখন কোনো একটা ক্লায়েন্ট আমাদের সাথে বিভিন্ন মার্কেট প্লেস থেকে কানেক্ট হয়, যেমন এই যে আমার এই ক্লায়েন্টটা, আসিল নামে যে ক্লায়েন্টটা, এই ক্লায়েন্টের একটা লাক্সারি ওয়েবসাইটের কাজ, এটা প্রায় $350 একটা কাজ। তো ক্লায়েন্ট অনেক আগে আমাদেরকে বলছে যে ভাই আমার তো আসলে এখানে আমি অ্যাক্টিভ থাকি না, এখানে কমিউনিকেশনের সুযোগ থাকে না, সো তুমি তোমার স্ল্যাকটা দাও, আমি তোমাকে স্ল্যাকে কানেক্ট করে নিচ্ছি। তো slack.com নামে একটা ওয়েবসাইট আছে, সবাই কি করবে, slack.com-এ তোমার জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলবা, শেষ। ক্লায়েন্ট তোমাকে এক্সেস পাঠিয়ে দিবে, কাজ শেষ। মানে ইনভাইটেশন পাঠাবে মেইলে, তুমি অ্যাকসেপ্ট করলে দেখবা এই যে চলে আসবে এইভাবে। তাহলে এখানে তোমার স্ল্যাকে তোমার ইমেলের মাধ্যমে, মেসেঞ্জারে যেরকম আমরা কমিউনিকেশন করি, ক্লায়েন্টরা এখানে কমিউনিকেশন করে, একদম সিম্পল। তো এখানে দেখো আমাদেরকে ক্লায়েন্ট কি করতেছে, এই যে স্ল্যাকে কই গেল, স্ল্যাকে গেলাম। এখানে দেখো ক্লায়েন্টরা আমাদেরকে বিভিন্ন ধরনের আপডেট দিচ্ছে। দেখো উনি হচ্ছে আমাদের মেইন, যে আমাদেরকে হায়ার করছে। এরপর হচ্ছে ইনি যে আমাদের সাথে কমিউনিকেশন করতেছে। তো এরকম আর কি। তো আমরা যখন বিভিন্ন ক্লায়েন্টের কাজগুলো করব, দেখো এই যে এখানে আমি সমস্ত ডিভিশন টিভিশন যা আছে সব দিচ্ছি, সেও দিচ্ছে। তো এটা হচ্ছে একটা কমিউনিকেশন চ্যানেল, যেটার মাধ্যমে ক্লায়েন্টরা তোমার সাথে কমিউনিকেট করবে, সোজা হিসাব। অনেক ক্লায়েন্ট এরকম অর্ডার আপওয়ার্কে দিছে বা ফাইবারে দিছে, বাট কমিউনিকেশন গুলো স্ল্যাকে করতে চাইতে পারে। আচ্ছা, ক্লাসটা কমিউনিকেশন নিয়ে। এটা কি অনেকটা ডিসকর্ডের মতো? হ্যাঁ, অনেকটা ওরকমই। এখানে দেখো অনেক চ্যানেল করা যায়। এই যে এখানে তুমি নিজের মতো করে চ্যানেল করবা, চ্যানেল করলে দেখো এই যে আলাদা আলাদা চ্যানেলে তুমি দেখো এখানে আমার সাথে সবাই কানেক্টেড। এদের যে প্রিভিয়াস ডেভেলপার, ইনি হচ্ছে মার্কেটিং ম্যানেজার, তারপর এই হচ্ছে আমাদের মেইন ফাউন্ডার আর কি। এখানে সবাই কানেক্টেড। তো June 23rd, আচ্ছা। তো এখানে আমরা এভাবে এভাবে কমিউনিকেট করি। আর যদি ইন্ডিভিজুয়ালি কমিউনিকেট করা লাগে, ইন্ডিভিজুয়ালি মেসেজ করা যায়, চ্যানেলও করা যায়। চ্যানেল মানে কিছু মানুষজন একসাথে এখানে থাকবে, এরকম আর কি। ব্যাস, এখন আমরা যেটা করবো সেটাতে স্ল্যাকটা একটু ইনস্টল করে রেখে দিও সবাই, এটা সবার লাগবে। এবার আমাদের ক্লায়েন্ট হ্যান্ডেলের একটা স্লাইড, এটা সম্ভবত কোনো একটা মিট আপের আমার একটা স্পিচ ছিল। তো এখানে আমি মোটামুটি 9টা, 3 4 3 4 12টা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে কথা বলছি। অর্থাৎ একটা ক্লায়েন্টের কাজ পাওয়ার পর থেকে, মানে কাজ পাওয়ার পর থেকে তার সাথে ডেলিভারি পর্যন্ত আমাদের স্টেপগুলো কেমন হইতে পারে। আর এটার পরে আমি দেখাবো তোমাদেরকে কিভাবে আসলে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয়, শুরু করতে হয় কিভাবে, শেষ করতে হয় কিভাবে। সো আমাদের হাউ টু হ্যান্ডেল ক্লায়েন্ট, দিস ইজ দ্য স্লাইড এন্ড দিস ইজ দ্য ভিডিও। স্মার্টের লিঙ্কটাও দিয়ে দিয়ে। তোমরা নিজেরা একটু কয়েকদিন মিলে মিলে স্ল্যাকটা একটু ওটা গ্রুপ টুপ করে তোমরা একটু ঘাটাঘাটি করো, তাহলে আইডিয়া হয়ে যাবে। ওকে, স্টার্ট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রিল্যান্স ক্লায়েন্ট হ্যান্ডেল করার জন্য কিছু হ্যাকস। প্রথমেই বি অনেস্ট, ক্লায়েন্টের সাথে আমি যখন কমিউনিকেশন করব, একটা প্রজেক্টের টেকনোলজি কি হবে,
ডেডলাইন কেমন হবে, বাজেট কেমন হবে, শুরুতে ট্রান্সপারেন্ট থাকা উচিত। সেকেন্ড পয়েন্টটা, আন্ডার প্রমিস, অর্থাৎ আমি যতটুকু কাজ পারবো তার থেকে কিছুটা কম প্রমিস করব, সো দ্যাট আমি যদি ক্লায়েন্টকে প্রজেক্টটা ডেলিভারি করতে যাই, আমি যদি সেই প্রমিসটা অনুযায়ী ডেলিভার করতে পারি তাহলে তো খুবই ভালো। আর যদি নাও করতে পারি কোনো সমস্যা নেই, কারণ আমি কিন্তু কিছুটা আন্ডার প্রমিস করছি। তো এক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যেতে পারে। ধরা যাক আমি একটা এসইও এক্সপার্ট, সো আমি একটা ওয়েবসাইটকে গুগলের 8 নম্বর পেজে র্যাঙ্ক করাতে পারবো। সো আমি সেফ থাকার জন্য ক্লায়েন্টকে বলবো আমি তোমাকে 10 নম্বরে র্যাঙ্ক করে দিব। সো দ্যাট যেটা হবে, আমি যদি 8 নম্বরে র্যাঙ্ক করতে পারি দ্যাট উড বি গ্রেট, আর যদি নাও পারি অ্যাটলিস্ট 10 নম্বরে থাকবে। সো আমি সেফ জোনে থাকতেছি। এর পরের পয়েন্টটা, টেক মোর টাইম, অর্থাৎ একটা প্রজেক্ট করার জন্য আমার যতটুকু সময় লাগবে তার থেকে একটু বেশি সময় নিব। সো ক্লায়েন্টরা, বিশেষ করে আমাদের দেশের বাইরে যে সমস্ত ক্লায়েন্টরা থাকে তারা আসলে খুবই টাইম কনসিয়াস। সুতরাং আমরা যখনই বেশি সময় নিব তার মধ্যে ডেলিভারি করতে পারলে তো ভালোই, আর যদি সেই সময়ের মধ্যে ডেলিভারি নাও করতে পারি তাহলে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ আমি কিন্তু বেশি সময় নিচ্ছি। এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি চমৎকার। যেমন আমি একটা ফ্রেন্ডের বাসায় গেলাম, সে ফ্রেন্ডটা বাসায় নাই। তো আমি ফ্রেন্ডকে ফোন করলাম, ফ্রেন্ড বললো আমি 1 ঘন্টার মধ্যে আসতেছি। সো আমি কিন্তু ওই 1 ঘন্টা ঘুরবো, চায়ের দোকানে চা খাবো, গল্প করব, 1 ঘন্টা পর আবার যখন এসে দেখবো সে ফ্রেন্ডটা আসে নাই, আমার কিন্তু আসলে তখন মেজাজ খারাপ হয়ে যাবে, রাইট? সো আমি যদি সে ফ্রেন্ডটা আমাকে আগেই বলতো যে 2 ঘন্টা সময় লাগবে, আমি কিন্তু 2 ঘন্টা ওভাবে ম্যানেজ করে নিতাম। সো দ্যাট আমরা সবসময় ক্লায়েন্টকে যতটুকু সময় লাগবে তার থেকে বেশি সময় বলবো প্রজেক্ট ডেলিভারির ক্ষেত্রে। এর পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে কিপ ইন টাচ, অর্থাৎ ক্লায়েন্টের সাথে রেগুলার টাচে থাকা। অর্থাৎ আমার কতটুকু কাজ হলো, কতটুকু কাজ আরো সময় লাগতে পারে, বা এই কাজটুকু বা ডিউ কাজটুকু করার জন্য আরো কেমন সময় লাগবে, রেগুলার বেসিস যদি আমরা ক্লায়েন্টের সাথে আপডেটেড থাকতে পারি দ্যাট উড বি গ্রেট। ক্লায়েন্টরা অনেক ফ্রেন্ডলি হয় আসলে। এরপরে যে ব্যাপারটা, ফার্স্ট ইমপ্রেশন, অর্থাৎ আমি যদি ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বলি, আমাকে একটা 10 পেজের ওয়েবসাইট করতে দিছে, আমি একটা পেজ খুব সুন্দরভাবে করে ক্লায়েন্টকে জমা দিলাম, একটা ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট হলে ওয়াও চমৎকার একটা সাইট বানাইছে। সো পরবর্তীতে যদি আমাদের আসলে ওই সাইটটা করতে ডেলিভারিতে বা কোনো সমস্যা হয়, ক্লায়েন্ট কিন্তু আসলে থিঙ্ক করবে যে না, আই এম গেটিং আ গুড কোয়ালিটি। সো দ্যাটস ওয়াই আমরা ফার্স্ট এটা ইমপ্রেশন দেওয়ার ট্রাই করবো। আর যদি আমরা পুরো সাইটটা করার পর ক্লায়েন্টকে জমা দিই, দেখা যায় 10টা পেজে 10 ধরনের প্রবলেম, ক্লায়েন্ট আমাকে পুরো সাইটটা আবার নতুন করে করতে বলতে পারে। শুরুতেই যদি আমরা প্রবলেমটা জেনে যাই, অল্প কিছু কাজ ডেলিভার করে ক্লায়েন্টকে দেখালাম, ক্লায়েন্টের চয়েসটা কিন্তু আমরা বুঝতে পারবো। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ক্রিয়েট আ ফার্স্ট ইমপ্রেশন। এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে বি ট্রান্সপারেন্ট অ্যাবাউট ইউর শিডিউল, অর্থাৎ আমরা যখন ক্লায়েন্টদের সাথে মিটিং করি আমাদের আসলে টাইম জোন আলাদা, ইএসটি টাইম এবং বিইটি টাইম বা নিউ ইয়র্ক টাইম অবশ্যই আলাদা। সো আমি আমার টাইম জোনে অ্যাভেলেবেল যদি থাকি আমি অবশ্যই তাহলে মিটিং করবো, এবং যদি সময় ওই একটা ক্লায়েন্ট আমাকে টাইম বললো ওই সময় আমি আসলে ঘুমাবো, সো দ্যাট আমাকে আসলে জানাতে হবে ট্রান্সপারেন্টলি যে এই টাইম আমার আসলে ঘুমের টাইম, আমি আফটার 6 আওয়ার্স আই ক্যান ডু আ মিটিং। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে স্প্লিট ইউর ওয়ার্ক এফিসিয়েন্টলি, অর্থাৎ অনেক ক্লায়েন্টের কাজ অল্প সময় শেষ হয়ে যায়, অনেক ক্লায়েন্টের কাজ শেষ হওয়ার জন্য অনেক সময় লাগতে পারে। কিছু ক্লায়েন্ট আমাকে রেগুলার বেসিস একটা প্যারা দিতে পারে, এই কতক্ষণে লাগবে কতক্ষণে লাগবে। আর কিছু ক্লায়েন্টের টাইম নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, সে বলতেছে ফাইন তুমি 30 ডেজে করো, 15 ডেজে করো। সো দ্যাট আমাকে আমার কাজগুলোকে স্প্লিট করতে হবে ইফিসিয়েন্টলি বেসড অন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। ক্লায়েন্ট আসলে কি ধরনের জিনিস চাচ্ছে, কত তাড়াতাড়ি চাচ্ছে, এই জিনিসগুলোর উপর আমার আসলে কাজগুলোকে স্প্লিট করে ফেলতে হবে। আমাদের অ্যাকাউন্ট যখন অনেক গ্রো করে ফেলে তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ক্লায়েন্ট চলে আসে। সেক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস বলা শিখতে হবে, সে নো রেদার দেন মেবি, অর্থাৎ অনেকগুলো প্রজেক্টে আমি বিজি, সো আমি এখন আর এক্সট্রা কাজ নিতে পারতেছি না। আমি ফ্র্যাঙ্কলি ক্লায়েন্টকে বলবো আমি আসলে এখন কাজ শুরু করতে পারবো না, আমার কাজ শুরু করতে 1 সপ্তাহ সময় লাগবে, তারপর এতদিন পরে তুমি ডেলিভারি পাবা। ক্লায়েন্ট যদি আমাকে হায়ার করে ফাইন, আর না হায়ার করলে কোনো সমস্যা নেই, কারণ আমরা দেখা যায় অনেকগুলো কাজ নিয়ে দেখা যায় আসলে অন টাইমে ডেলিভারি করতে পারি না, বা দ্রুত কাজ করতে গিয়ে প্রজেক্টের কোয়ালিটি খারাপ হয়ে যায়। তার থেকে বেটার আমরা অল্প কিছু কাজ নিব, বা আমার আসলে যতটুকু অ্যাবিলিটি সেই অনুযায়ী কাজ নিব এবং সেই অনুযায়ী ডেলিভারি করবো। সো এরপরে যে পয়েন্টটা, অ্যান্টিসিপেট দ্য ক্লায়েন্টস নিড, অর্থাৎ আমরা যখন ক্লায়েন্টের সাথে আসলে মিটিং গুলো করি তখন আমরা কিন্তু জাস্ট হ্যাঁ পারবো বা ইয়েস আই ক্যান ডু, আমি এই ধরনের কাজ করছি, এরকম না করে আমরা যদি আসলে ফ্র্যাঙ্কলি ক্লায়েন্টের সাথে একটা ডিসকাশন ক্রিয়েট করতে পারি, লাইক ক্লায়েন্ট আমাকে বললো যে এরকম একটা ওয়েবসাইট লাগবে, আমি যেহেতু ওয়েব ডেভেলপার আমি ওয়েবসাইট দিয়ে উদাহরণ দিচ্ছি। সো তারপর আমি ওকে বলতে পারি ঠিক আছে তুমি এটা ওয়ার্ডপ্রেসে করতে পারো, অথবা এটা কোডিং দিয়ে করতে পারো, অথবা এটা উইক্স দিয়ে করতে পারো। ক্লায়েন্ট আমাকে বললো আমার একটা ইভেন্ট পেজ লাগবে, তখন আমি অ্যান্টিসিপেট করতেছি, অর্থাৎ আমি বলতেছি সাজেশন দিচ্ছি এরকম না এরকম হলে ভালো হয়, তুমি ওটাও হোস্টিং দিতে পারো, এই ডোমেইনটা ভালো হবে তোমার জন্য।
অ্যান্ড ডোমেনে আসলে তোমার ইয়ারলি কস্টটা অনেক বেড়ে যায়, সো দ্যাট তুমি ডোমেইনটা তুমি 6 মাসের জন্য নিতে পারো। So, এই ধরনের কিছু অ্যান্টিসিপেশন যখন থাকবে, ক্লায়েন্টরা আসলে খুবই খুশি হবে, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কমিউনিকেট উইথ ক্লায়েন্ট অ্যাট দ্য ভেরি বিগিনিং। এরপরে যে ব্যাপারটা, এটা হচ্ছে শেয়ার রেগুলার রিপোর্টস। এটা আমাদের একদমই দেখা যায় না, আমরা আসলে ফুল কাজটা শেষ হওয়ার পর ক্লায়েন্টের বলে দেখা কাজ হয়েছে। বাট বেসিক প্রসেসটা হচ্ছে আমরা উইকলি বা ডেইলি অথবা মান্থলি বেসিস আমরা আসলে ক্লায়েন্টকে রিপোর্ট করবো, অর্থাৎ এই যে এতটুকু কাজ হয়েছে, এতটুকু কাজ হইতে আরো এতদিন সময় লাগবে। সো তুমি আমাকে বলো যে তোমার আর কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, বা তোমার আসলে তুমি কি হারি কিনা, ইন হারি কিনা। সো এই জিনিসগুলো আমার রেগুলার বেসিস রিপোর্ট থাকে। একটা ভিডিও মিটিং করতে হবে, নট লাইক দ্যাট আই ক্যান জাস্ট শেয়ার যে আমি এতটুকু করছি, আগামী এতদিনের মধ্যে এতটুকু কাজ হবে। সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ভিডিও অর ফেস টু ফেস কল। আমি নিজে পার্সোনালি ফেস করছি, যে সমস্ত ক্লায়েন্টকে আমি আসলে ভিডিও কলে নিয়ে আসতে পারছি, 80 থেকে 85% ক্লায়েন্ট খুব দ্রুত কনভার্ট হয়ে গেছে। বিকজ আমি যখন একটা ভিডিও কলে থাকতেছি, সেকেন্ড শেয়ার মাই স্ক্রিন, আমি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারতেছি যে এই ধর তুমি এরকম একটা সাইট চাচ্ছ, সো দিস আর দ্য প্রজেক্টস আই হ্যাভ ডান সিমিলার টু দ্যাট। সো এটা অনেক হেল্প করে এবং ক্লায়েন্টকে দ্রুত কনভার্ট করা যায়। যে বললাম অ্যান্টিসিপেটের ব্যাপারটা থাকে, অর্থাৎ ক্লায়েন্টকে আমি সাজেশন দিচ্ছি, ক্লায়েন্ট আমাকে বুঝতে পারতেছে, ক্লায়েন্টের সাথে ফ্লুয়েন্ট একটা কমিউনিকেশন থাকলে ইটস রিয়েলি ভেরি ইজি টু গেট মোর প্রজেক্টস। এর পরের যে পয়েন্টটা, সেটা হচ্ছে হ্যান্ডেল ডিফারেন্ট টাইপস অফ ক্লায়েন্ট। আমরা আসলে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে বিভিন্ন টাইপের ক্লায়েন্ট পেতে পারি। কিছু ক্লায়েন্ট অনেক কিছু জানে, কিছু ক্লায়েন্ট কিছুই জানে না, আর কিছু ক্লায়েন্ট কিছু কিছু জানে। সো প্রথম দুইটাই আসলে খুব খারাপ, অর্থাৎ দেখা যায় যে সমস্ত ক্লায়েন্ট অনেক বেশি জানে তাকে হ্যাপি করা টাফ, আর যে সমস্ত ক্লায়েন্ট কিছুই জানে না, তখন আমি একটা প্রবলেমে পড়ে গেলে সেই জায়গাটা ফিক্সিংটা সে আসলে বলতে পারে না, কিছুই জানে না সে। আর রেদার দেন কিছু যদি জানে ক্লায়েন্ট, সেক্ষেত্রে আসলে ক্লায়েন্টকে কনভিন্স করা যায়। সো আমার কাছে মনে হয়েছে যে থার্ড টাইপ অফ ক্লায়েন্ট ইজ গুড। সো দিস আর দ্য ক্লায়েন্ট হ্যান্ডলিং হ্যাকস ফর আ ফ্রিল্যান্সার, অ্যান্ড আই থিঙ্ক এই হ্যাক গুলো মনে রাখলে যে কোনো অ্যাকাউন্টে যে ক্লায়েন্ট গুলো আসবে, এই ক্লায়েন্ট গুলোকে খুব সহজে হ্যান্ডেল করা যাবে। এন্ড সো আশা করি মোটামুটি ক্লিয়ার। আমি ডিটেলে যাইতেছি। তার আগে আমরা যদিও ফেক ক্লায়েন্ট সম্পর্কে আমরা মোটামুটি ব্র্যান্ডিং ক্লাসে ধারণা নিছি, তারপরও আমি এই ফেক ক্লায়েন্টের কন্টেন্টগুলো ক্লাসরুমে দিয়ে দিলাম, কারণ ফাইবার ক্লাসে কিছু নতুন স্টুডেন্ট আছে আমাদের, তাদেরও বিষয়গুলো জানা উচিত। একটু আসো আমরা কভার করে ফেলি। এইটার প্রত্যেকটা ব্লগ দেওয়া আছে আমার, ব্লগগুলো একটু ভালো করে দেখবা, তাহলে কি হবে, এই প্রত্যেকটা স্ন্যাপ সহ, আমি তো মুখে বলবো তাই না ভিডিওতে, তোমরা এখানে স্ন্যাপ সহ দেখতে পারবা আসলে কখন কি হয়েছে না হয়েছে, কেমনে হয়েছে, কেমনে করছে ফেক। ঠিক আছে? আমরা যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করে থাকি, তাদের অনেক সময় ফেক ক্লায়েন্ট ফেস করতে হয়। শুধুমাত্র ফ্রিল্যান্স মার্কেট প্লেসে না, যারা সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পায় বা ডিরেক্ট কোনো ক্লায়েন্ট পায়, তাদের মধ্যে অনেকেই দেখা যায় ফেক ক্লায়েন্ট থাকে। সো আমাদের ফেক ক্লায়েন্ট থেকে দূরে থাকতে হবে। তো কিভাবে আসলে ফেক ক্লায়েন্ট চিনবো? তো বেসিক্যালি ফেক ক্লায়েন্টরা আমাদেরকে নক করে, মেইন উদ্দেশ্যটা থাকে হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিউটার বা অপারেটিং সিস্টেম হ্যাক করার, র্যানসামওয়্যার বা র্যাটের মাধ্যমে, এবং পরবর্তীতে আমাদের অপারেটিং সিস্টেম বা কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে সে কিন্তু আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছে। তারপর হচ্ছে আমাদের ফাইবার বা আপওয়ার্ক বা বিভিন্ন মার্কেট প্লেসের অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছে। তাছাড়াও পেওনিয়ার বা ডলার উইথড্র প্ল্যাটফর্মের অ্যাক্সেস এর মাধ্যমে কিন্তু আমাদের অনেক কিছু হ্যাক হয়ে যাচ্ছে। তো আসুন জেনে নিই এই ধরনের ফেক ক্লায়েন্টকে কিভাবে চিনবো। তো নাম্বার ওয়ান হচ্ছে টেলিগ্রাম স্ক্যাম। জেনারেলি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে বা আপওয়ার্কে বা ফাইবারে আমরা বিভিন্ন জব পোস্টে অ্যাপ্লাই করতে গিয়ে দেখি জব পোস্টের মধ্যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করার জন্য বলা হচ্ছে। সো এই ধরনের ক্লায়েন্ট থেকে আমাদের দূরে থাকতে হবে। এন্ড জেনারেলি এরা টেলিগ্রামে নিয়ে প্রথমে কিছু ছোট ছোট কাজ প্রদান করবে, এবং সেক্ষেত্রে পেমেন্টও পাওয়া যাবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় বিশাল আকারে একটা ইনভেস্টমেন্ট করতে বলতেছে, এবং পরবর্তীতে সেই ইনভেস্টমেন্টের টাকাটা লস হয়ে যায়। অনেক সময় আবার স্প্যাম লিংকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা আমাদের জিমেইল বা ফেসবুক বা লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাক করার জন্য বিভিন্ন স্প্যাম বা ফিশিং লিংক দেওয়া হয়ে থাকে। তো নাম্বার টু হচ্ছে হিউজ বাজেটের কাজ। অনেক সময় আমরা আসলে জানি একটা মার্কেটে একটা জবের ভ্যালু কেমন হতে পারে। ধরা যাক একটা ওয়েবসাইট আমি বানাবো, $500 থেকে $800 এইটার এনাফ প্রাইস। তো দেখা যায় একটা জব দেখলাম, যে জবে বিট করতে গিয়ে আমি দেখলাম ক্লায়েন্টের বাজেট হচ্ছে 2000, 3000 বা $5000। অনেক সময় প্রজেক্ট বেসিস কাজ করতে গেলেও দেখা যায় যে কি সে মান্থলি আমাদের $5000 বা $10,000 অফার করতেছে ছোট কিছু কাজের জন্য। সো ছোট কাজ বড় অ্যামাউন্ট, এই ধরনের ক্লায়েন্টের সাধারণত ফেক হয়ে থাকে। এই ধরনের ক্লায়েন্টকে স্কিপ করুন। নাম্বার থ্রি হচ্ছে ফিশিং লিংক এবং র্যানসামওয়্যার। তো অনেক সময় জব ডেসক্রিপশনে আমাদের বলা হয়ে থাকে অপরিচিত কোনো লিংকে ক্লিক করার জন্য বা কোনো ফাইল ডাউনলোড করার জন্য বলা হয়ে থাকে। তো সাধারণত লিংকে ক্লিক করলে বা ফাইল ডাউনলোড করলে যেটা হয়, দেখা যায় কোনো একটা ম্যালিশিয়াস লিংকের মাধ্যমে কোনো একটা ভাইরাস আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাচ্ছে। এছাড়াও ব্রাউজার হ্যাকিং হতে পারে, এছাড়াও কুকি হাইজ্যাকিং হতে পারে।
তো সাধারণত র্যানসামওয়্যার বা ভাইরাস অ্যাটাকের মাধ্যমে আমার কম্পিউটারে যখন অ্যাটাক গুলো চালাচ্ছে সেক্ষেত্রে আমাদের দেখা যায় বিভিন্ন ধরনের নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের জন্য নির্দিষ্ট র্যাট তৈরি করা হয়ে থাকে। সেক্ষেত্রে অপারেটিং সিস্টেমে অ্যাক্সেস নিয়ে কিন্তু আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া বা আমাদের মার্কেটপ্লেসের অ্যাকাউন্ট গুলো হ্যাক করে ফেলতে পারে। আর লিঙ্ক দেখে আসলে বোঝা যাবে এটা স্প্যাম লিঙ্ক। অনেক সময় দেখা যায় ফিশিং লিঙ্কের ক্ষেত্রে উল্টাপাল্টা কিছু লেখা থাকে, kotmanbiri.com এরকম কোনো ওয়েবসাইট না, উল্টাপাল্টা কিছু একটা লেখা .com বা .io এরকম উল্টাপাল্টা লিঙ্ক দেখা যায়। এগুলো দেখে আসলে চিনা যায় যে এগুলো আসলে ফিশিং লিঙ্ক। এছাড়া র্যাট বা ভাইরাস যুক্ত অনেক সময় ভিডিও বা অডিও ফাইল জিপ করে দেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় আমরা জিপটা যদি ডাউনলোড করি আমাদের র্যানসামওয়্যারটা পুরো কম্পিউটার অপারেটিং সিস্টেমে হ্যাক হয়ে যায় এবং ব্রাউজারে থাকা আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট গুলোর অ্যাক্সেস চলে যায় হ্যাকারদের হাতে। আমি নিজেও আসলে 2015-তে এরকম একটা হ্যাকের সম্মুখীন হয়েছিলাম। ডাউনলোড করার পর অপারেটিং সিস্টেম আমার তখন উইন্ডোজ ছিল, ডাউনলোড করার পর দেখা গেছে আমার ফাইবার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এবং ফাইবার অ্যাকাউন্টের পাশাপাশি সে পেওনের অ্যাক্সেস দিচ্ছে। ফাইবার থেকে ডলার, হিউজ অ্যামাউন্ট ডলার ছিল, সেটা পেওনে ট্রান্সফার করছে, দেন আমার পেওনের থেকে হ্যাকারের পেওনে ট্রান্সফার করে ফেলছে। সো এবং কোনো ধরনের চিহ্ন ছাড়াই। সো চেষ্টা করতে হবে এই ধরনের অপরিচিত লিঙ্কে ক্লিক না করার। আরেকটা ট্রিক্স হচ্ছে, এই ধরনের র্যাট বা র্যানসামওয়্যার যখন তৈরি করা হয় এগুলো নির্দিষ্ট একটা অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয়। জেনারেলি এই ধরনের ভাইরাস বা র্যানসামওয়্যার গুলো উইন্ডোজ এর জন্য বানানো হয়। সেক্ষেত্রে আমরা যদি লিনাক্স সার্ভারটা ব্যবহার করতে পারি, সেটা কি লিনাক্স অপারেটিং সিস্টেমটা কিন্তু আমার জাস্ট উইন্ডোজ এর মধ্যেই কিন্তু আমি কোন একটা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারতেছি। যদি এমন হয় ক্লায়েন্টের হইতে পারে যে এটা অরিজিনাল লিঙ্ক, আমি আসলে কনফিউজ, সেক্ষেত্রে আমরা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে লিনাক্স সার্ভারে গিয়ে ফাইলটা ডাউনলোড করতে পারি। সেক্ষেত্রে আমাদের উইন্ডোজে কোনো ইফেক্ট পড়বে না। দেন ওয়ার্ক বিফোর পে, কমন একটা স্ক্যাম। জেনারেলি আমাদের সাউথ এশিয়ান ক্লায়েন্টরা এই ধরনের কাজ করে থাকে। ফাইবার বা আপওয়ার্কে ক্লায়েন্ট আসতেছে, আসার পর সে বলতেছে আসলে কাজটা অনেক বিশাল অ্যামাউন্ট, তুমি আমার একটা পার্সিয়াল পার্ট করে দাও, তোমার একটা 10 পেজের ওয়েবসাইট, তুমি আমার হোম পেজটা করে দাও, কোনো পেমেন্ট আমি তোমাকে করবো না, যদি তুমি এই কাজটা করতে পারো দেন তোমাকে আমি ফুল অ্যামাউন্টের অর্ডারটা করবো। সো জেনারেলি এই ধরনের ক্লায়েন্টরা 80% ক্ষেত্রেই পেমেন্ট না করে চলে যায়। তো অবশ্যই আমরা ফাইবার বা আপওয়ার্কে অর্ডার ছাড়া কোনোভাবেই কাজ করবো না। এর পরের ব্যাপারটা খুব মজার, ফেক চেক এট ইউএস ব্যাংক। অর্থাৎ অনেক সময় দেখা যায় কাজ করে দিতে বলবে এবং কাজটা কমপ্লিট হওয়ার পর সে বলবে যে ঠিক আছে আমি তোমাকে পেমেন্ট করতেছি, তো তুমি তোমার পরিচিত আমেরিকান যদি কেউ থাকে বা আমেরিকান কোন একটা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দাও, আমি তোমাকে পেমেন্ট পাঠিয়ে দিচ্ছি বা চেক পাঠিয়ে দিচ্ছি। তো এদের থেকে দূরে থাকা ভালো, কারণ সাধারণত এরা ফেক চেক পাঠিয়ে থাকে। অনেক সময় দেখা যায় যার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিচ্ছে তার ব্যাংকেও বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। ডোমেইন হোস্টিং কিংবা থিম প্লাগইন কিনে দেওয়া, এটা খুব রিসেন্ট একটা স্ক্যাম। এটা হচ্ছে এরকম, একটা ক্লায়েন্ট আমাকে আপওয়ার্কে নক করবে বা ফাইবারে নক করবে, নক করার পর তার ওয়েবসাইটের জন্য ডোমেইন বা হোস্টিং কিনে দিতে বলবে, এবং অথবা এরকম হতে পারে যে থিম বা প্লাগইন কিনে দিতে বলছে। সো তিনি ওই অ্যামাউন্টের কিন্তু অর্ডারও করতেছে আমাদেরকে। সো জেনারেলি যেটা হয়, আমরা যখন ডোমেইনটা ট্রান্সফার করে দিব বা থিম প্লাগইনটা তাকে দিয়ে দিব, সে অর্ডারটা ক্যান্সেল করে দিবে অথবা পুরো অর্ডারের অ্যামাউন্টটা সে রিফান্ড নিয়ে নিবে ব্যাংক থেকে। সো তাইলে আমার কি হলো, জেনারেলি আমার কখনোই কোনো ক্লায়েন্টের আমার মাস্টার কার্ড দিয়ে কোনো ক্লায়েন্টের জন্য কখনোই কোনো কিছু কিনে দিব না। অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যাম, দিস ইজ দ্য লাস্ট পার্ট। বেসিক্যালি এটা এখন এতটা বেশি হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের মানে বড় বড় ফ্রিল্যান্সিং গ্রুপ চালাতে গিয়ে এত বেশি এই ধরনের পোস্ট আসতেছে, আমরা ডিক্লাইন করতেছি। তারপর হচ্ছে অনেকে আসলে যখন কেউ নতুন কেউ শিখতে যাচ্ছে যে কিভাবে ফ্রিল্যান্সিং করবো বা শিখবো, তাদেরকে ইনবক্সে নক করা হচ্ছে বা কমেন্টে তাদেরকে লিঙ্ক দেওয়া হচ্ছে। তো এইভাবে অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যামটা ছড়াচ্ছে। এবং এটা জেনারেল প্রসেসটা আমি একটু যদি খুলে বলি, ধরা যাক কেউ একজন বাংলাদেশি হইতে পারে বা দেশের বাইরের কেউ আমাকে ইনবক্সে মেসেজ দিল, মেসেজ দিয়ে বললো যে তুমি ছোট ছোট কিছু কাজ করবে এবং ছোট ছোট কিছু কাজ করে প্রত্যেক সপ্তাহে 2,000-3,000 টাকা তুমি ইনকাম করতে পারবা। সো দেখা যাচ্ছে প্রথমে আমাদের কিছু ইউটিউবের ভিডিও লিঙ্কে ক্লিক করতে বলতেছে বা কোনো একটা অ্যাডে ক্লিক করতে বলতেছে, তারপর আবার টাকাও পাঠিয়ে দিচ্ছে আমাদের বিকাশে। প্রথমে আমাদের ট্রাস্টটা গেদার হলো, এরকম একবার দুইবার তিনবার হওয়ার পর এরপর আমি 1,000 টাকা পাইলাম, 3,000 টাকা পাইলাম, আস্তে আস্তে আমার একটা ট্রাস্ট বিল্ড আপ হচ্ছে। এর পরবর্তী সপ্তাহে দেখা যায় তারা একটা গ্রুপে অ্যাড করে এবং সেই গ্রুপের মধ্যে অ্যাড করার পর সেই গ্রুপে আরো অনেক মানুষজন থাকে। সেই গ্রুপে তখন অপশন দেওয়া হয় যে তুমি 1,000 টাকা ইনভেস্ট করো, তুমি 500 টাকা পাবা কমিশন সহ, অথবা 3,000 টাকা ইনভেস্ট করো, তুমি 3,400 টাকা কমিশন পাবা, এরকম অপশন দেওয়া হয়। এবং অপশন গুলোতে আমি ইনভেস্ট করলাম, ইনভেস্ট করার পর দেখা যায় আমি কিছু রিটার্নও পাচ্ছি, অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে পরবর্তীতে। নেক্সট ডে 5,000, 7,000, 10,000 টাকা ইনভেস্ট করো, 5,000 ইনভেস্ট করলাম, আমি 5,600 বা 6,000 টাকা পাইলাম। দেন আরো বাড়তে থাকে, 15,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, এভাবে যখন বড় অ্যামাউন্ট জমতে থাকে তখন দেখা যায় একটা সময় আমি আর টাকা পাচ্ছি না। জেনারেলি এই ধরনের কাজগুলো করার জন্য বাইন্যান্স টাইপের একটা ওয়েবসাইট তৈরি করে যেখানে আসলে ট্রেডিং করা যায়, বাই সেল করা যায়। দেন জেনারেলি আসলে যারা ক্রিপ্টো বা ট্রেড নিয়ে কাজ করে না তাদের জন্য নতুন অবস্থায় এই জিনিসগুলো বুঝে ওঠা খুবই খুবই টাফ এবং তাদের একটা লিমিটেড টাইম থাকে। অর্থাৎ
আধা ঘন্টার মধ্যে তুমি যদি এত টাকা ইনভেস্ট না করতে পারো, অথবা তুমি আগামী 2 ঘন্টার মধ্যে এত টাকা ইনভেস্ট না করতে পারো, তুমি প্রিভিয়াসলি যা ইনভেস্ট করছো তার কোনো টাকাই পাচ্ছ না। এবং গ্রুপ ওয়াইজ এমন ভাবে ম্যানিপুলেট করে যে গ্রুপের সমস্ত মেম্বার দেখা যাচ্ছে যে সে বলতেছে হ্যাঁ আমিও ইনভেস্ট করছি, আপনিও করেন, আপনি না করলে আমরা তো টাকা পাবো না। আবার নিয়মটা এমন থাকে যে গ্রুপের সবাই যদি ইনভেস্ট না করে তাহলে কিন্তু কেউই টাকা উঠাতে পারবে না। সো অন্যান্য গ্রুপ মেম্বারদের পিয়ার প্রেশারও থাকে। আসলে কিন্তু সেই গ্রুপ মেম্বাররা তাদেরই তৈরি করা এবং এতটা ওয়েল ট্রেন্ড যে আসলে ইনভেস্ট করতেছে সে আসলে বুঝে না, যে সে মনে করে যে এই গ্রুপ মেম্বাররা আমার মতোই সে আসলে ইনভেস্ট করছে। পরবর্তীতে দেখা যায় বিভিন্ন সময় ইউএসডিটি থেকে বিটকয়েন বা যে কোনো কয়েন বাই করতে বলে, সে কয়েন গুলো আবার নির্দিষ্ট একটা রেট হইলে সেল করতে বলে কারেন্ট মার্কেটে। এরকম কিছু ট্রানজাকশন করতে করতে দেখা যায় তার ওয়ালেটে জমা হয়েছে 2 লাখ বা 3 লাখ টাকা। হ্যাঁ, তো ওই 2 থেকে 3 লাখ টাকা সে দেখতেছে তার ইনভেস্টমেন্টের একটা কমিশন সহ জমা হয়েছে। সেটা উইথড্র করতে গেলে দেখা যাচ্ছে লক করে রাখছে উইথড্র। আমি যদি একজন মেন্টরও থাকে এখানে, সেই মেন্টর ইনস্ট্রাক্ট করে, তাকে যদি নক করা হয় যে আমি কেন পেমেন্ট পাচ্ছি না, আমি তো ডলার উইথড্র করতে পারছি না, তখন বলা যায় তুমি আরো 1.5 লাখ টাকা বা আরো 2 লাখ টাকা ইনভেস্ট করলে তারপর তুমি উইথড্র করতে পারবা। সো লাস্ট স্টেপে গিয়ে তারা আসলে কনফিউজ হয়ে যায় যে আমি আসলে ডলারটা আমার তো পাইতে হবে, কারণ প্রিভিয়াস লাইনে অনেকগুলো ইনভেস্টমেন্ট করছে। তখন সে আরো ইনভেস্টমেন্ট করে, ফাইনালি তাকে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হয়। পরবর্তীতে খবর নিয়ে দেখা যায় যে যারা নক করছিল তারা দুবাই বা বিদেশের এমন কেউ, তাকে রিচ করার কোনো অপশন নাই। সো জেনারেলি আমরা সবসময় মনে রাখবো অনলাইনে ইনভেস্টমেন্ট রিলেটেড স্ক্যাম, এটা একদমই এটা থেকে দূরে থাকতো। কারণ আমি অনলাইনে কাজ করবো, আমি টাকা পাবো, আমি কাজ করতেছি, আমি টাকা পাবো। সো ওয়াই আই শুড ইনভেস্ট? আমি ইনভেস্ট করবো আমার নিজের বিজনেসে, আমি কেন অন্য জনের কাছে ইনভেস্ট করবো? এটা একটা কমন একটা থিওরি। বা এখানে আসলে এমন ভাবে ম্যানিপুলেট করা হয় যে ঘরের মধ্যে থাকে, যে এত অল্প সময়ের মধ্যে ডিসিশন গুলো নিতে হয়, গ্রুপ ওয়াইজ অ্যাক্টিভিটিস, দেন টাকা পাইছি তো আগে, এরকম মানে দ্বিধাদ্বন্দ্বে থাকতে থাকতে বিশাল একটা অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট হয়ে যায়। সো অনলাইনে 1 টাকা যদি আমাকে কেউ ইনভেস্ট করতে বলে অন্য কারোর কাছে, অন্য কোনো ওয়েবসাইটে, তাহলে আমি বুঝে নিবো দ্যাট ইজ স্ক্যাম। ফেক ক্লায়েন্ট থেকে দূরে থাকুন। যে সমস্ত ক্লায়েন্টরা স্ক্যামিং করতেছে বোঝা যাচ্ছে, তাদের থেকে দূরে থাকুন। হ্যাপি ফ্রিল্যান্সিং। ওকে, ডান। আমি একটা গুগল শিট দিচ্ছি তোমাদেরকে, এই শিটে অনেক কিছু আছে, সবগুলো আস্তে আস্তে যাবা। যেমন এখানে নিচের দিকে ফার্স্টে আমরা বিহ্যান্স অ্যাকাউন্ট করছি, তারপর হচ্ছে কিছু টুলস দেখাইছি, ফাইবার, লার্ন, পেয়োনেটা পরে দেখাবো। তারপর হচ্ছে যে আমরা পেয়োনেটা সরাই দিই, বাজেট অ্যাপ্রোচ নেগোসিয়েশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সাধারণত আমরা একটা ক্লায়েন্ট যখন আমার কাছে আসবে, আমার স্টেপগুলো কি থাকবে, বা একটা ক্লায়েন্ট আমার কাছে আসছে আমি একে আসলে কিভাবে হ্যান্ডেল করব, এই জিনিসগুলো অনেকের গ্যাপ থাকে, যার কারণে আমাদের এই পার্টটা আজকে। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা করব, আমি জাস্ট 5টা পয়েন্টে 6টা পয়েন্টে আমি পুরো কমিউনিকেশনটাকে সর্ট আউট করব। নাম্বার ওয়ান হচ্ছে, যখন প্রথমে আমার একটা ক্লায়েন্ট আসবে, ট্রাই গেটিং আইডিয়া অ্যাবাউট নিড অফ ক্লায়েন্টস। কি চাইতেছে ক্লিয়ারলি বুঝে ফেলাইতে হবে, যত কোশ্চেন করা লাগে করবো। ক্লায়েন্টের কাজ করতে গিয়ে ক্লায়েন্টকে যত কোশ্চেন করা যায় ক্লায়েন্ট তত খুশি হয়, কারণ সে ভাবতেছে তুমি কাজটা ওন করতেছো, তুমি ওকে হেল্প করার চেষ্টা করতেছো। প্রচুর কোশ্চেন করতে হবে, যত কোশ্চেন আসবে ভয় পাওয়ার কিছু নেই। এমন মনে করার কিছু নেই ক্লায়েন্ট বিরক্ত হবে, এটা তো একদম সিলি কোশ্চেন হয়ে যায়, এটা কি করা উচিত হবে কিনা। এবার মনে আসলে যত কোশ্চেন না, কারণ তোমাকে দিন শেষে কাজ তোমারই উঠাতে হবে। তুমি না জানলে তুমি আসলে শেষ করবা কেমনে? আর শেষ না করলে তো টাকা পাবো না, ক্লায়েন্ট পাই কি করবা? তাই এর প্রথমে আমাদের, ধরো একটা ল্যান্ডিং পেজ বানাইতে বলছে, একটা ওয়েবসাইট রিডিজাইন করতে বলছে, একটা ফুল ওয়েবসাইট বানাইতে বলছে, একটা বিজনেস ওয়েবসাইট চাচ্ছে, ফিচার কি কি, পেজ কয়টা, কি কি পেজ, কোন পেজে কি থাকবে, টোটাল একটা আইডিয়া। তারপরে ক্লায়েন্টকে আমরা সহজে বাজেট জিজ্ঞাসা করব। আচ্ছা, সাধারণত বাজেট বলে কারা? বাজেট আমরাই বলি, নিয়ম হচ্ছে আমাদেরই বলা। যে প্রোডাক্ট বা সার্ভিস সেল করে সেই বলে। লেখা থাকে, আমরা আমের দোকানে যখন যাই আমারই জিজ্ঞেস করি না ভাই দাম কত, আমি তখন ক্লায়েন্ট, আমলা তখন ফ্রিল্যান্সার। আমলা বলে ভাই এটা 150 টাকা, আমি বলি, না ভাই 120 হলে আমি নিবো। সো যে ফ্রিল্যান্সার বা যে কাজ করবে সেই টাকা বাজেট বলবে, এটাই নিয়ম। কিন্তু ইনিশিয়ালি আমরা আসলে দেখছি স্টুডেন্টদের উপরে ছেড়ে দিয়ে স্টুডেন্টরা আসলে এমন সব বাজেট টাজেট বলে, হয় অনেক কম হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়। এটাকে আমি বলছিলাম বাজেটের একটা ব্যাপার। আমি একটা ক্লায়েন্টে কাজ করব, ধরো আমি একটা বিল্ডিং বানাবো, আমার পাশে একটা এরকম একটা বিল্ডিং হয়েছে 6 তলা, আমি এরকম 6 তলা বানাবো। তো আমরা ওই পাশের বাড়িওয়ালা জিজ্ঞাসা করলাম, ভাই আপনার এই বিল্ডিং বানাইতে লেবার কস্ট কত গেছে, বা আপনি কন্ট্রাক্টরকে কত দিছেন?
সে বললো ভাই কন্ট্রাক্টর আমার কাছ থেকে 30 লাখ টাকা নিছে। ওকে, তুমি একটা আইডিয়া পাইলা যে এরকম একটা বিল্ডিং 30 লাখ হইলে কন্ট্রাক্টরকে দিলে হয়ে যাবে। এবার তুমি কয়েকজন কন্ট্রাক্টরের সাথে কথা বললা। একজন কন্ট্রাক্টর বলছে ভাই এরকম এরকম নেট থেকে সুন্দর বানায় দিব, 80 লাখ টাকা দিবেন। তখন তুমি ভাববা 30 লাখে যদি এরকম করা যায় আমার এর থেকে আর ভালো করার দরকার নেই, 80 লাখও খরচ করার দরকার নেই, তুমি বাদ। ওভার বাজারের কারণে ডিসকোয়ালিফাইড হয়ে গেল। আবার আরেকজন এসে বললো যে ভাই আমি আপনাকে 5 লাখে করে দিব। ওই লোকটা তখন চিন্তা করে এই বিল্ডিংটা পাশের লোকের যে বিল্ডিংটা করছে 30 লাখ নিছে, 5 লাখে আমার মনে হয় কোন রকম কাজ করে দিবে, রড টড ভুয়া দিয়ে দিবে, সিমেন্ট ঠিক মতো দিবে না, না কোয়ালিটি ভালো হবে না। তাইলে কি লো বাজেটের কারণে সে হারায় গেল। তাইলে এখন আমি আমার বাজেট আসলে কি বলবো, আমি সেফ থাকার জন্য কি করব, বাজেট আমি আর বলবো না। আমি বলবো ভাই ডু ইউ হ্যাভ এনি বাজেট ইন ইউর মাইন্ড। তো ও যদি বাজেট বলে ভালো, জাস্ট এভাবে বলে দিতে হবে আই উইল নট। নতুন অবস্থায় প্রথম 10টা কাজের ক্ষেত্রে আবার বলতেছি, পরে তো আমি আমার বাজেট ফিক্স করে দিব ভাই এত নিচে আমি কাজ করবো না, এটা পরে। প্রথম 10টা কাজের ক্ষেত্রে আমার ক্লায়েন্ট পিক করা, ক্লায়েন্ট তোমার ফাইবার পাঠাইছে, এটাকে তুমি অর্ডারে কনভার্ট করতে পারতেছো কিনা, সেটা খুব ইম্পর্ট্যান্ট। যত কনভার্ট করতে পারবো তত ক্লায়েন্টের পরিমাণ বাড়বে। সো দ্যাটস ওয়াই আমরা প্রথম 10টা কাজের ক্ষেত্রে কি করবো, বাজেটটা আসলে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবো। ভাই তোমার বাজেট থাকলে তুমি আমাকে বলো, আমি খুব বেশি নেগোশিয়েট করবো না, কারণ আমার এখন কিছু হ্যাপি ক্লায়েন্ট দরকার, আই নিড সাম হ্যাপি ক্লায়েন্টস টু গ্রো মাই অ্যাকাউন্ট। শেষ। আচ্ছা গেল বাজেট। এরপর হচ্ছে কি এস্টিমেটেড ডেডলাইন। সাধারণত যে কোনো ক্লায়েন্টের কাজ করতে গেলে নির্দিষ্ট একটা ডেডলাইন থাকে। ক্লায়েন্টের মনের মধ্যে অবশ্যই একটা ডেডলাইন আছে। আমরা এরকম অনেক ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে দেখছি যে ক্লায়েন্টের, আমি একটা ওয়েবসাইট বানাবো, আমি ওয়েবের ক্ষেত্রে বলতেছি, ক্লায়েন্টের মনের মধ্যে একটা টাইম থাকে এবং তার মার্কেটাররা দেখে সে বলে ভাই আমার ওয়েবসাইট রেডি হবে আগামী 10 তারিখ, তুমি 11 তারিখ থেকে কাজ করবা। ইভেন ওয়েবসাইট লঞ্চিং উপলক্ষে বিভিন্ন প্রোগ্রাম হইতে পারে, ম্যানেজাররা কাজ করতে পারে, ওয়েবসাইট লঞ্চ হয়ে গেছে এখন আমরা কাজ স্টার্ট করলাম করলাম, ঠিক আছে, তাহলে কি অনেকগুলো জিনিস কিউতে থাকে তোমার এই কাজটার উপরে। সুতরাং আমরা মনে করি একদিনের জায়গায় 2 দিন দেরি করলে কি হবে, নেভার। বাইরের দেশের ক্লায়েন্টরা টাইমের ব্যাপারে খুব স্ট্রিক্ট। তাহলে আমাদের টাইমের ক্ষেত্রে ক্লায়েন্টরা অনেক স্ট্রিক্ট, সুতরাং ডেডলাইন মিস করা যাবে না। শুরুতেই বলে নিবা ভাই হবে না, তুমি যে 2 দিনের মধ্যে চাচ্ছ এইটা তো আমি পারবো না, আমাকে অন্তত পক্ষে 4 দিন নিতে হবে। ডেডলাইন বাড়ায় নাও, সমস্যা নেই, টাকা পয়সা কম নাও, প্রবলেম নেই। কারণ তুমি ডেডলাইন মিস করলে ক্লায়েন্ট অনেক ক্ষেপে যাবে। আমি এমনও দেখছি চেহারা উল্টে যায় পুরা। ধরো সকাল পর্যন্ত ঠিক ছিল, বিকাল বেলা এসে পুরো উল্টাপাল্টা কথা বলছে, এই তুমি তো কিছুই পারো না কাজ, তুমি আমায়, আমি এত এত কিছু তোমাকে দিছি, এত পেমেন্ট করছি, তুমি কিন্তু আমার টাইমলি কাজ দিতে পারো না। অনেক সুন্দর কথাবার্তা বলছে সকাল পর্যন্ত, দুপুরবেলা চেহারা উল্টে গেছে কারণ আমি ডেডলাইন মিস করছি। বাইরের দেশে এটা খুবই খুবই মানে জঘন্যতম অপরাধ। সুতরাং ডেডলাইন দরকার আমি ডাবল টাইম নিয়ে রাখবো আমার সেফ থাকার জন্য। এই 3টা পয়েন্ট যখন হয়ে যাবে তখন আমাদের, ভাই তোমার কি কোনো স্যাম্পল ট্যাম্পল ওয়েবসাইট আছে, শেয়ার টেয়ার করতে পারো, তাহলে কি হবে, ক্লায়েন্টের চাওয়া আর আমাদের দেওয়ার মধ্যে যে কত গ্যাপ থাকে এটা চিন্তা করতে পারবো না তোমরা। আমরা দেখি বিভিন্ন ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইট ক্লায়েন্ট এরকম চাচ্ছে, তা এটা মোটামুটি একটা নতুন অবস্থা, এটা আসলে 2024-25-এর জন্য এটা একটা মোটামুটি সুন্দর ওয়েবসাইট। হ্যাঁ, এখন আবার এমন কিছু গভর্নমেন্ট ওয়েবসাইট দেখছো না, যেমন আমরা বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট বা গভর্নমেন্ট কিছু ওয়েবসাইট যেগুলো একদম ছোট ছোট এইচটিএমএল সিএসএস দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, রিয়েক্ট দিয়ে করা, ছোট ওয়েবসাইট, অল্প জায়গায় সমস্ত ইনফরমেশন স্টোর করা থাকে, দুটোই ভালো ওয়েবসাইট, কোনোটাই খারাপ না। এন্ড ক্লায়েন্টের মনের মধ্যে আছে এরকম একটা কিছু যেখানে আসলে এক পেজের মধ্যে সে সমস্ত কিছু দিতে পারবে, তখন তুমি ওকে দিলে এরকম একটা ওয়েবসাইট, সে এখন বলবে ভাই তুমি এটা কি বানাইছো, এত বড় লেখা কেউ দেয়, এই ওয়েবসাইটের প্যারাগ্রাফ ট্যাগ আর এই ওয়েবসাইটের হেডিং এর সমান, তাই না, অনেক ডিফারেন্স তো।
ক্লায়েন্টের চয়েস বুঝা প্রথমে খুব খুব ইম্পর্ট্যান্ট। আমরা শুধু কাজ নিয়ে নিলেই হবে না, অবশ্যই ক্লায়েন্টের স্যাম্পল ডিজাইন নিতেই হবে, নিতেই হবে। যেমন দেখো, স্যাম্পল ডিজাইন কেন লাগবে, আমার আসলে বুঝতে হবে ক্লায়েন্ট কিরকম চাইতেছে। যে আজকে একটা রিকোয়ারমেন্ট দেখো, এটা ক্লায়েন্টের একটা কাজ, এখানে ক্লায়েন্টকে আমি বলছি ভাই আমার স্যাম্পল দিতেই হবে, দিতেই হবে, শেষ। এখন বলতেছে ভাই আমার ওয়েবসাইট এটা রিডিজাইন করতে চাচ্ছি, এবং আমার আই আই এম হোপিং ইট ক্যান বি সিমিলার টু দ্যাট ওয়েবসাইট। তাহলে এটা হচ্ছে ওর ওয়েবসাইট যেটা আমরা এখন রিডিজাইন করতেছি, যেটা নতুন লুক বা নতুন চেহারা হবে এটা। তাইলে এই আছে, খুবই বাজে অবস্থা সাইটের, এই হবে মোটামুটি গুছানো। তাইলে আমি কিন্তু একটা চয়েস পেয়ে গেছি যে এরকম একটা হবে, এরকম বড় বড় সেকশন, বড় বড় লেখা। এটা একটা কিড ওয়েবসাইট, তো এখানে আসলে অনেক কালারফুল, তো এরকম এই জন্য আসলে অনেক অনেক কালার দেখতেছি আমরা। ঠিক আছে, আমরা কিন্তু চয়েস সম্পর্কে আইডিয়া পেয়ে গেছি, বড় বড় লেখা হবে, বাচ্চারা যাতে পড়তে পারে। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখানে অনেক গ্যাপ আছে, এখানকার জিনিসগুলো অতটা সুন্দর না, হ্যাঁ, অগোছালো। তাইলে আমি বুঝলাম যে আমার আসলে এরকম লাগবে। এটা সবার জন্য সত্যি, ওয়েবে কাজ করো না, ডিজিটাল মার্কেটিং এ কাজ করো, তোমার আর ও আই, অ্যাড এর বাজেট, এগুলো নিয়ে কথাবার্তা বলবা, বা তোমার মানে কিছু একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবা। সোজা কথা, লোগো বানাইতে চাইতেছো ভাই, তোমার আমার কিছু স্যাম্পল লোগো দেখাও তো, কিরকম হইলে ভালো হয়। ঠিক আছে, অনেক ক্লায়েন্ট বলবে আমার আসলে কোনো পছন্দ নাই, তাহলে তো গ্যাঞ্জামে পড়ে গেলা। গ্যাঞ্জামে পড়লে হবে না, তখন বলবা, তুমি তখন, ইফ হি ডোন্ট গিভ ইউ স্যাম্পল, তুমি তোমার কয়েকটা লাইভ ওয়েবসাইটের লিঙ্ক দাও। যেমন এই যে আজকে একটা ক্লায়েন্টের কাহিনী দেখো, ক্লায়েন্টে বলছি যে ভাই এটা তো এটা কনসালটেশন করছি আজকে, 350 টাকার একটা কাজ দিবে। তো ওকে আমি বললাম যে ভাই আমার এই যে যে এই কাজগুলো করছি, দেখো তো কেমন হয়েছে আমার কাজগুলা, বা তোমার এখান থেকে কোনটা পছন্দ হয় কিনা দেখো। ওর স্যাম্পল সাইট নাই। তো তখন ও আমারে বলতেছে যে ভাই তোমার আই হ্যাভ দ্য ওয়ান, আই, মানে এটা কিন্তু আমারই করা ওয়েবসাইট, হ্যাঁ, দ্য ওয়ান আই লাইক টু গিভ ইউ অ্যান আইডিয়া। ঠিক আছে, তার মানে এটা একটা ওয়েবসাইট যেটাতে আসলে সেটা এরকম চাইতেছে সে। আমি কিন্তু আইডিয়া পেয়ে গেলাম একবারে ক্লিয়ার। ঠিক আছে, তাছাড়া এছাড়াও সে বলছে ফন্ট এবং কালারটার জন্য আমার কাছে এই সাইটটা ভালো লাগছে, আর এই সাইডের টাইটেল এবং কালারিংটা ভালো লাগছে। হ্যাঁ, তাহলে ও আসলে 3-4টা সাইট আমাকে দিয়ে দিছে স্যাম্পল, এগুলো ফলো করো। এগুলো কিন্তু আমারই করা ওয়েবসাইট, আমিই কিন্তু উপরে দিছি তাকে। ব্যাস, বুঝে গেছি আমি কি লাগবে। এইবার আমার ফাইনালি কাজ কাস্টম অফার, যেটা তোমরা দেখছো লাস্ট ক্লাসে, তাই না? এবার এই পুরো জিনিসটার আমি একটা ভিডিও সামারি দেখে আসো, মন দিয়ে খেয়াল করো। মানে এই সব মানে তোমাদের তো আসলে ফাইবারে ভিডিও কল খুব কম হবে, ফাইবারে 80 থেকে 90% ক্লায়েন্ট তোমার মেসেজে কনভার্ট হবে। বাট আমি তারপরে এই যে কথাগুলো বললাম, এটার স্টেপটা দেখো তো যায় কি না আমার এই ভিডিওর সাথে। আচ্ছা, একটা মিটিং করছি ক্লায়েন্টের, আমার ইংলিশ খুব একটা ভালো না, তারপর তুমি একটু দেখো। Hello. Hi Daniel, how are you? Not too bad, thank you. How's it going? Okay. Can you hear me all right? Yeah, I can hear you. No problem. Okay, so what I want to go over, I probably just want to like update my website and do the অ্যাসেন্টের অবস্থা দেখছো, কথাই বোঝা যায় না ইউকের। upgrade the CEO on it. I'm not quite sure on how I want the website. I just know I need it revamping a bit and go from there. Um, that's it really. That's the aim of it. So I know what you can do. And what is the platform actually, on Wix or WordPress? It's on Wix, yeah. It's in Wix. Okay, great. So can you share the screen and give me some ideas or choice or like the changes you want to make? Yeah, okay. It's there at the minute. All right, so yeah, I can see the screen. Yeah.
Okay. So I'll probably have some more photos and that I want to upload. So this is like the base of it at the minute, and it's been like this for some time. I probably মানে এই ওয়েবসাইটটা সে রিডিজাইন করবে আর কি, ওকে। just looks a bit dated, I think. ও বলতেছে ওয়েবসাইটটা আউটডেটেড হয়ে গেছে। And I probably just want to just revamp all that. রিভ্যাম্প এই কথাটা একটু খেয়াল রাখবা, রিডিজাইনকে রিভ্যাম্পও বলা হয়। রিভ্যাম্প, রিডিজাইন, রিক্রিয়েট একই কথা। Up. Say it's all very similar on the same each page. I probably just needed like a new style I think would go with. I've not sat there and found anything that I particularly wanted, unless you just got some examples for me to go over, and then we can sit there and go over that. It does have the shop element of it. Action actually. So where they are going, they are getting. তো আমার যত ধরনের কোশ্চেন আছে সব আমি জিজ্ঞাসা করছি। প্রথমে জিজ্ঞাসা করছি আচ্ছা ডিজাইন তো বুঝছে কোনো ফাংশনালিটি আছে কিনা, বা ওর আসলে সিটিএটা কি, কল টু অ্যাকশন কি। ও বলছে আমার কল টু অ্যাকশন হচ্ছে কন্টাক্ট ফর্ম। এই দেখো, So that's just there you can update the information as well. And what is your call to action actually? So where they are going, they are getting a call, or what is your call to action actually? Contact us form, right? So in a minute, we've got like get in touch. So that's just filling in just that really. Okay, so get in touch. They are actually okay. So they are actually fill up a form. Don't you have any option to directly call now button? I saw these types of service like plumbing, roofing, or electronic service. They actually use a call to action to call you directly, um, and we can We don't have that currently in place. book you and you can do a free consultancy like that. Do you want something? এই যে আমি সাজেশন দিতেছি ওরে, ভাই তোমার তো এরকম করা যায়, তুমি বুকিং করতে পারো ফ্রিতে, তোমাকে মানুষজন বুক করে তোমার তোমার সার্ভিস সম্পর্কে জানবে। এই দেখো, তার মানে কি এটাও নাই, আমি ওকে বলতেছি। তার মানে এগুলো কি, এগুলোকে আমরা বলি হচ্ছে ক্লায়েন্টকে বিভিন্ন ফিচার থ্রো করা। ভাই তোমার ওয়েবসাইটে তো স্পিডের অবস্থা খুব খারাপ, তোমার ওয়েবসাইট, আমি জাস্ট ওয়েবের ক্ষেত্রে বলতেছি, মানে অ্যাড অন বলি আমরা এটা, হ্যাঁ। এই অ্যাড অনের মাধ্যমে আমরা কিন্তু বাজেট অনেক বাড়ায় নিতে পারবো। তারপর আমি জিজ্ঞাসা করছি এসিও, দেখো আমরা এখানে বলতেছি যে বুকিং ফিচারটা তোমার কাছে নাই, এটা দিতে পারো, দেখো। The message. So they wouldn't really call me. They'd probably just email me, I would have thought. Got it. No problem. Yeah. And beside that, do you need any booking feature or consultancy feature? On weeks, there is an option to book you, and on that time, on that particular time, people can book you, and you can do a free consultancy like that. Do you want something? Yeah, that sounds good. Yeah. হ্যাঁ, দ্যাট সাউন্ডস গুড, মানে তার কাছে ভালো লাগছে এই ফিচারটা, ঠিক আছে। এইভাবে ফিচার ইন্টিগ্রেট করতে হবে। নাইলে তুমি বাজেটে, আমি রিডিজাইনে কত বলতাম, $250, $300, আমি কিন্তু এটার বাজেট $350 নিয়ে গেছি। তো দেখা যেত আমাকে বলতো $150, আমি তো রিডিজাইন বলিনি, খেলে আমি আরো ফিচার অ্যাড, আরো দেখো লাস্টের দিকে। তো এই অ্যাডন গুলো ঢুকাইতে ভুলবা না, তোমার কাছে অ্যাডন রেডি থাকতে হবে। ভাই আমার ল্যান্ডিং পেজ নিতে আসছে, আমার এই অ্যাডন বলতে পারি, আমার ফুল ওয়েবসাইট নিতে আসছে এই বলতে পারি, ঠিক আছে। We currently use Zoho Booking, so if you can integrate into that, that'd be fine. This website, Figma file, you can. এবার দেখো আমি আরো কিছু অ্যাডন বলতেছি, আমি ইউআই দিব, এসইও দিব, ফুল ওয়েবসাইটের কন্টেন্ট বানাই দিব, দেখো। And I'm working in web development for last 10 years actually. So I think basically I will give you a UI design first with a Figma file. You can see the whole layout, new layout actually, and then you can adjust, or we can do another meeting uh, after the redesign actually. Then after finalization, we can go to the development part actually. Yeah. So and do you have any deadline on your mind to complete the whole? এই যে পয়েন্টটা আসছে ডেডলাইনের পয়েন্ট, অর্থাৎ কাজ বুঝে নিছি আমি এতক্ষণ। এবার ডেডলাইন, বাজেট, অ্যাড অন। one? A timeline. Don't know. Within a month, can be done soon. It ভালো ক্লায়েন্ট, 1 মাস টাইম দিছে। depends on your availability, really. Sure. Yeah, and I saw that the website didn't actually follow the brand guideline like blue and orange. I think for the whole website, I can follow the brand guideline and complete the website. Yeah. And do you have any budget on your mind to complete the whole website? বাজেট কিন্তু আমার কাছ থেকে আশা করা ছিল, তারপর আমি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করছি। অনেক সময় আমি এমনও ক্লায়েন্ট পাইছি এক পেজের জন্য আমাকে $1200 দিছে, সিঙ্গেল 5টা সেকশনের একটা পেজ। ক্লায়েন্টকে বাজেট জিজ্ঞেস করছি, ও $1200 বলছে। ও আসলে বিদেশে এরকম প্রাইসেই কাজ করে। এখন আমি তো আসলে এটা হয়তো 200-300 দিয়ে করতাম, খুশি মনে করতাম। 1200, তাহলে তাহলে কি আমার একটা চান্স থাকে, আমি যদি
ওর উপর ছেড়ে দেই, ও একটা বাজেট বললে দেখা যাবে যে আমার মানে আমার এক্সপেকটেশন এক্সিড করে গেছে, তাহলে তো ভালোই। আর যদি কম বলে সে, তাইলে আমি ওকে বলবো ভাই এটা কম হয়ে যাচ্ছে, এটা এত নিচে করা যায় না, ওকে? Nothing in mind at the moment. No, I'll probably come up to you with ideas and you tell me ওই আমার বলছে তুমি কাম আপ করো, মানে তুমি, তোমার কাছে আমি বললাম তুমি বলো তোমার বাজেটে। what you can do with what options. Okay, so Whether what you we have just give me three options. Got it. So the whole, I think in this website, 10 to 12 pages are there to revamp the all 10 to 12 pages with the UI design and the whole website development and SEO part. I will do the on-page SEO. So, do you have already SEO done on your website? No. Not actually. Okay, got it. হাতটা So লাগবে, with the ক্লাস SEO করতেছি। part, we will actually complete the whole website, and the budget will be $350. And I think within 15 days we can complete the whole work. No. বাজেট আমি বলে দিছি, টাইম লাইনে বলে দিছি, হয়তো 30 দিন টাইম লাইন, আমি তো জানি আমার 30 দিন লাগবে না, 5 থেকে 6 দিন ম্যাক্সিমাম লাগবে। আমি তারপরে 15 দিন হাতে টাইম নিয়ে আমি কিন্তু বলে দিছি। Not actually. Okay, got it. So with the SEO part, we will actually complete the whole website, and the budget will be $350. And I think within 15 days we can complete the whole work. Okay. And I'm sharing a few similar websites I have already done so that you can get idea about my work quality. ব্যাস, বুঝছো? মিলছে আমার সাথে? এই তোমরা কি ঘুমাইতেছো সবাই? জি ভাই। জি ভাই বুঝছি। না ভাই ঘুমাই নাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন যার যার নিশ অনুযায়ী এগুলো এখন ডিসাইড করবা কি কি চাইতে পারি, রিকোয়ারমেন্টে বাজেটে কি বলতে পারি, এস্টিমেশন ডেটে কি হইতে পারে, স্যাম্পল ডিজাইন আমি কি ওর কাছে কি চাইতে পারি, যদি না থাকে আমি আমার কিছু দেখাইতে পারি কিনা, এগুলো সব রেডি করে ফেলতে হবে অ্যাজ পার ইউর গিগ বা সার্ভিস। তোমার যে গিগ বা সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলোর উপরেই তোমাকে আসলে ডিসাইড করতে হবে আমি কি দিব না দিব, ঠিক আছে? আচ্ছা, এর পাশাপাশি আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হইতেছে, আমরা যখন কোনো একটা ক্লায়েন্টের সাথে কাজ করতে যাব তখন আমাদের অ্যাড অন সার্ভিসগুলো ইন্টিগ্রেট করতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। সাধারণত অ্যাড অন গুলো এরকম হয়, যেমন আমরা যে বললাম আমি এসিওর কাজ করে দিব, কন্টেন্ট রাইটিং এর কাজ করে দিব, এই সমস্ত কাজগুলো মিলাই কিন্তু আমাদেরকে বলতে হবে, ঠিক আছে? তাইলে যেমন আমি এখানে বললাম এক্সট্রা পপ আপের কাজ, অর্থাৎ আমি পপ আপ ফর্ম বানাই দিব, তারপরে হচ্ছে আমার ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন আমি করে দিব, ওয়েবসাইটের এসইও সার্ভিস দিব, তো এইগুলো তোমাদেরকে অ্যাড অন লিস্ট করে সাজিয়ে রেখে দিতে হবে, ঠিক আছে? তাহলে এই যেমন ফেসবুক পিক্সেল, ম্যাপের এপিআই, চ্যাটবট ইন্টিগ্রেশন, এগুলো লিস্ট করে ফেলাইতে হবে। আচ্ছা, তার মানে এটা আমি কখন বলতে পারি, যেমন একটা ফুল ওয়েবসাইট তুমি বানাইতে চাচ্ছ, তখন তুমি কিন্তু বলতে পারো যে আহ, এই সমস্ত অ্যাড অন। কিন্তু একটা ক্লায়েন্ট তোমাকে আইসা বললো ভাই এই হইলো আমার ওয়েবসাইট, আমার এই সেকশনটাতে টেস্টিমোনিয়ালটা কাজ করতেছে না, এটা একটু ঠিক করে দাও আমাকে। তাইলে কি একটা ফিক্সড কিছু একটা নিয়ে আসছে সে। এখন আমি যদি বলি তোমার ওয়েবসাইটের তো আসলে অবস্থা খারাপ, তোমার ওয়েবসাইটে এসইও স্পিড এসিও তৈরি করে দিব, তাহলে কি হবে? ও ছোট্ট একটা ফিচার নিয়ে তোমার কাছে আসছে, এর বাইরে যাওয়া যাবে না। তখন কথাই হবে ভাই ঠিক আছে, তোমার তো এটা দেখলাম এটা ফিক্সিং করতে হবে, আচ্ছা ঠিক আছে আমি এটা দেখতেছি, তোমার টেস্টিমোনিয়ালগুলো আমার কাছে পাঠাও, আমি এটা নতুন করে ডিজাইন করে দিতেছি, এর বাইরে আর কোনো কথাবার্তা নাই। সুতরাং আমি ক্লায়েন্ট আসলেই যে আমি আসলে অ্যাডন ট্যাডন অফার টফার করে বাজেট বাড়াইতে পারবো এরকম না, এটা ডিপেন্ডিং অন দ্য ক্লায়েন্ট আমি কিভাবে অ্যাপ্রোচ করব, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমি এখানে কিছু অ্যাডনের লিস্ট দিয়ে দিচ্ছি, শিটটা তোমাদের ক্লাসরুমে দিয়ে দিতেছি। আচ্ছা ভাই, হুম। আচ্ছা এই পোর্টফোলিও ওয়েবসাইটের ক্ষেত্রে ধরেন আমি বেসিক প্যাকেজে দিলাম $80, তাহলে ক্লায়েন্ট আসলে পরে ক্লায়েন্টের বাজেট নেগোসিয়েশনের সময় ক্লায়েন্টকে আর কি যদি বলি যে তোমার একটা বাজেট বলো, আহ, এখন যদি ক্লায়েন্ট কি $80 কম বলে ওদের সাথে রাজি হয়ে যাবো নাকি কি করবো এটাতে? আমার সাজেশন হইতেছে তুমি করবা, যাই পাও এখন প্রথম 10টা কাজের ক্ষেত্রে করবা। আচ্ছা আচ্ছা ঠিক। আমি এখন অনেককে দেখছি টাকা ক্লায়েন্ট যদি বলে $40। $40 করবা, $10 করবা, আমার কথা হচ্ছে তুমি বসে আসো এখন প্রথম 10টা হ্যাঁ কাজের হ্যাঁ। ক্ষেত্রে তুমি ক্লায়েন্ট কনভার্সন ফাইবার দেখে যে তুমি ক্লায়েন্টের কনভার্ট করতে পারলা কিনা। এখন তুমি দশ আচ্ছা বিশ আচ্ছা। ডলার $30 জন্য কাজটা নিলা না, তাহলে তো তোমার অ্যাকাউন্টের জন্য ক্ষতিকর, পরে তো তুমি আর ক্লায়েন্টই পাবা না। সো প্রথম হ্যাঁ হ্যাঁ। 10টা কাজের ক্ষেত্রে আমাকে যা দিবে আমি তো বসেই আছি, আমার যদি টাকাও না দেয় আমি করব, কারণ আমার পোর্টফোলিও বিল্ড আপ হচ্ছে, আমার একটা লাইভ ক্লায়েন্টকে ফেস করার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি একটা লাইভ ক্লায়েন্টের কাজ করতেছি। এই জন্য আমরা অনেক সময় সাজেশন দেই যে যারা মার্কেট প্লেসে একটু সময় লাগতেছে কাজ টাজ পাইতে, তোমরা বিভিন্ন এজেন্সিতে এমনিই কাজ করো, গিয়ে বলো ভাই হুম। আমি কাজ করবো, এই যে লাইভ ক্লায়েন্টের কাজ তুমি করবা, ফেস করবা, এইটার মতো এক্সপিরিয়েন্স অন্য কোথাও নাই, ঠিক আছে? তো
তো এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন নতুন অবস্থা, তোমাদের বাজেট টাজেটে চিন্তা করা যাবে না। ক্লায়েন্ট এখন যেটাই দে, ধরো $10-15 বললো, তুমি একটু চেষ্টা করবা হালকা কিছু অ্যাডন ট্যাডন দিয়ে এটাকে একটু হালকা বাড়ানোর জন্য। আর যদি দেখো যে ক্লায়েন্টটা রিপ্লাই করতেছে না, তখন বলবো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ওই বাজেটেই কাজ করবো, ঠিক আছে। আর এখানে আমি আচ্ছা। অ্যাড অন সার্ভিসগুলো সবাইকে দিয়ে রাখছি, মানে সব মানে আমাদের ওয়েবে যারা কাজ করে যে কি কি হতে পারে অ্যাড অন, ই কমার্সের জন্য কি কি আছে অ্যাড অন আর কি। এছাড়াও অনেক সময় আমরা কোশ্চেন করতে পারি না, তো আমরা ভুলে যাই আসলে কি কি টপিক নিয়ে কথাবার্তা বলবো। ই কমার্স নিয়ে আসছে কয়টা প্রোডাক্ট আছে, তোমার তোমার পেমেন্ট গেটওয়ে কি, তোমার শিপিং কি, ট্যাক্স কি, তোমার কোনো প্রিফার্ড থিম আছে কিনা, ল্যান্ডিং পেজ, তোমার স্যাম্পল সাইট আছে কিনা, কোনো ফর্ম লাগবে কিনা, পিক্সেল টিক্সেল এগুলো লাগবে কিনা, মেল চিম্পে ইমেল মার্কেটিং করতে আসছে, সাবস্ক্রাইবার পপ আপ লাগবে, ফর্ম লাগবে, টেমপ্লেট আছে তোমার স্যাম্পল, তুমি কিছু আমাকে টেক্সট এবং কন্টেন্ট দাও, আমি শুরু করতেছি কাজ, ঠিক আছে। সো এইগুলা তোমাদের কিছু ফিক্সড জিনিসপত্র। এখানে হালকা কিছু বাজেটের আইডিয়া দিয়ে রাখছি, যেটা নিচে আসলে যাইও না। ল্যান্ডিং পেজ $10 হলে শুরু করো, এসিও অপটিমাইজেশন $10 পার পেজ, এসি স্পিড 40 থেকে 50 নিতে পারো, সাইন আপ ফর্মে 10 থেকে 20 নিতে পারো, ফুল ওয়েবসাইট 70 থেকে 150 নিতে পারো, একটা বুকিং চাইতেছে বা রেস্টুরেন্ট ফিচার টিচার চাইতেছে, রিজার্ভেশন চাইতেছে $50, এলএমএস বা একটা এরকম রেস্টুরেন্ট বা অ্যামাজন নিউজ বা ব্লগ বা ই কমার্স ওয়েবসাইট 120, পিক্সেল 10-এ করতে পারো, চ্যাটবট 10-এ। তো এটা আইডিয়া দেওয়া আছে, রাফ আইডিয়া। বাট এখানে আসলে ক্লায়েন্ট বাজেট যদি ফিক্স করে নিয়ে আসে, তখন তুমি আসলে আর মুভ অন করতে পারবে না, ওই বাজারে কাজ করবা। আমার সাজেশন হচ্ছে এটা, ঠিক আছে। আর ভাই, থিম কাস্টমাইজেশনের ক্ষেত্রে কি কি কোশ্চেন এই ক্লায়েন্টকে যে আস্ক করা তোমার যেতে পারে আর কি? কোন থিম কাজ করবা, তোমার থিমটা কিনা আছে কিনা, তোমার থিমের লাইসেন্স আছে কিনা, এই তো এরকম 3-4টা কোশ্চেন তোমরা কুইক মেসেজ যেটা দেখছো ওইখানে সেভ করে রেখে দিবা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা বুঝলাম। এখন কুইক মেসেজ জিনিসটা তো তোমরা বুঝছো, তাই না? অর্থাৎ ক্লায়েন্টকে কি কি ধরনের মেসেজ করা যায়, যেমন শপিফাই আসছে, শপিফাইতে তুমি আসলে অ্যাড অন কি কি দিতে পারো, স্টোর ডিজাইন, থিম কাস্টমাইজ, স্পিড অপটিমাইজেশন, প্রোডাক্ট আপলোড, ব্যাকআপ লাগবে কিনা তোমার, বা আমি পিক্সেলিয়া সেট আপ করে দেবো কিনা, সাবস্ক্রিপশন লাগবে কিনা, এই কমন কোয়েশ্চেনগুলো তোমরা তো ভুলে যাও, তাই না? তাহলে কি করবা, তোমার ফাইবারে গিয়ে ওই কুইক কোয়েশ্চেন যেগুলো আছে, মানে তোমার ওই যে কুইক মেসেজ দেখাইছি না লাস্ট ক্লাসে, ওই কুইক মেসেজে যাবা, কুইক মেসেজে গিয়ে জি তুমি ভাই। মতো করে ওই কুইক মেসেজের ভিতরে সেট আপ করে রাখবা। এটা তুমি তোমার যে কোনো একটা ক্লায়েন্ট যখন তোমাকে প্রথম মেসেজ করবে, তখনই তুমি কুইক মেসেজ সেট আপ করে রাখতে পারবা। এই যে একদম নিচের দিকে দেখো একটা বিজলি বাতির মতো আছে, এখানে ক্লিক করে এই যে সেট আপে কুইক রেসপন্স, এখানে সেট আপ করে দিলে, এটা হচ্ছে শপিফাই নিয়ে আসলে আমি এগুলো এগুলো বলবো। তো আমি কিন্তু এগুলো তোমাদেরকে শিটেও দিয়ে দিছি, যে কি কি ধরনের কুইক মেসেজিং হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এরপর আমরা আ, 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 গেল, ঠিক আছে ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের অনেক সময় তোমরা অলরেডি আমাদের ব্র্যান্ডিং ক্লাসের টেকটিক নামে একটা জিনিস, যে ক্লায়েন্টের সমস্যা, ক্লায়েন্টের কথাবার্তা বোঝা যায় না, এটা অনেকের সমস্যা। আমরা এইরকম কোনো সমস্যা যদি হয়, তাহলে আমরা একটা টুল ব্যবহার করতে পারি, সেটার নাম হচ্ছে ট্যাকটিক। এই ট্যাকটিক টুলটা কিভাবে কাজ করে, এটা একটা সম্পূর্ণ ভিডিও মিটিং সামারি করা যায় এটা দিয়ে। চমৎকার একটা সফটওয়্যার বা টুল, দিয়ে দিছি তোমাদেরকে এখানে। স্যার, আমরা কি লিড জেনারেশন সার্ভিসের জন্য কুইক মেসেজের ধারণা কোথাও থেকে পেতে পারি? লিড জেনারেশনের কাজের জন্য তুমি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবে কি কি বলো তো, তোমার টার্গেটেড ইন্ডাস্ট্রি কি, তোমার টার্গেটেড লোকেশন কি। অনেক ক্লায়েন্ট কি কিছুই বলবে না, তখন তুমি ওকে জিজ্ঞাসা করো ভাই তোমার টার্গেটেড ইন্ডাস্ট্রি কি, তোমার টার্গেটেড লোকেশন কি, আর তোমার টার্গেটেড টাইটেল কি, তাই না? কমন কিছু জিনিস। তুমি কি ইমেলগুলো ভেরিফাইড চাইতেছো, আমি কি তোমাকে অ্যাড অন হইতে পারে কি, আমি তোমাকে ইমেলগুলো ভেরিফাই করে দিব, তুমি কিন্তু ইমেল একটাও বাউন্স হবে না। যদি একটা ইমেলও বাউন্স হয়, আমি তোমাকে ফুল আবার করে নতুন করে আমি আবার ইমেল বের করে দিই। এটা একটা অ্যাড অন হইতে পারে, ঠিক আছে। তারপরে আমার তো এরকম এরকম এই সফটওয়্যারগুলো ব্যবহার করবো, এই সফটওয়্যারগুলোর মাধ্যমে তুমি কিন্তু খুব কোয়ালিটি লিড পাওয়া। এই যে সফটওয়্যারগুলোর নাম বলতেছি, ঠিক আছে, এই জিনিসগুলোই হইতেছে লিড জেনারেশনের জন্য। আচ্ছা, আমার ট্যাকটিক, আচ্ছা। এক মিনিট কোশ্চেনগুলো হ্যাঁ। পরে করি আমরা, হ্যাঁ ওয়েট করো। ওকে স্যার। ট্যাকটিক নামে একটা টুল আছে, এটা অলরেডি তোমরা দেখছো, তারপর আমি একটু হালকা ভিডিওটা টেনে দেখাবো। কেমন হয় আপনি একটা ক্লায়েন্টের সাথে মিটিং করতেছেন এবং 2 ঘন্টার একটা লম্বা মিটিং শেষে আপনি ট্রান্সক্রিপ্ট জেনারেট করতে পারতেছেন, অর্থাৎ ক্লায়েন্ট কি কি বলছে এই জিনিসগুলো একটা রিটেন ভার্সন পাচ্ছেন। এর পাশাপাশি এআই এর মাধ্যমে কিভাবে এই মিটিংটা শর্ট সামারি, ডিটেইল সামারি অথবা বুলেট পয়েন্ট সামারি আপনি পেতে পারেন, আজ আমরা দেখাবো। বিশেষ করে নতুন ফ্রিল্যান্সার যারা আছে তাদের জন্য খুব চমৎকার একটা টুল। আমরা যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি, ক্লায়েন্টের অনেক অ্যাসেন্ট, বিশেষ করে নতুন ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে অনেক সময় বুঝতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা মিটিংটা কন্টিনিউ করবো। মিটিংটা কন্টিনিউ করার পর আমি যখন ট্রান্সক্রিপ্ট আকারে দেখতে পাচ্ছি লিখে লিখে ক্লায়েন্ট আসলে কি বলছে, আমি কি বলছি, এই জিনিসটা একটা সামারি পেয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব চমৎকার। এর পাশাপাশি ইউটিউবে অনেক সময় তুমি যে টুলটা আমাদের লাগবে সেটা হচ্ছে ট্যাকটিক। প্রথমে ইনস্টল করে নিব ক্রোম এক্সটেনশন।
লাগবে, জুমে লাগবে, মিটে লাগবে। এছাড়াও যদি অন্য কোনো মিটিং এ আমি ব্যবহার করতে চাই সেটা টিক দিয়ে দিব, কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। আমি একটু কানেক্ট করে মিট ক্যামেরা, ইনস্ট্যান্ট মিটিং ক্রিয়েট করলাম। আমি এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইউজ মাইক্রোফোন এন্ড ক্যামেরা সামারি। আচ্ছা, এখন আমি একটা ক্লায়েন্টের মিটিং দেখাবো। হ্যাঁ, আউট বেসড প্ল্যাট, ড্যানিয়েল ক্যান ইউ হিয়ার মি? আপওয়ার্কের একটা ক্লায়েন্ট, জুমের লিঙ্কটা আপওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়েছে, এই যে জুমে আপওয়ার্কের লিঙ্কটার মাধ্যমে দেওয়া হয়েছে, ব্রাউজার বেসড। সুতরাং এই মিটিং এ আমি দেখবো একটা রিয়েল ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, এবং এই কমিউনিকেশনের ট্যাকটিকের মাধ্যমে ট্রান্সক্রিপশন গুলো জেনারেট কিভাবে করতে হয়। হাই ড্যানিয়েল, ক্যান ইউ হিয়ার মি? Can you hear me? Yeah, I can hear you also. So I saw that you need a Webflow landing page, right? Yeah. And by today we have to finish this. Okay, so can you please? I can show you. Yes, can you please? I can show you. Yeah, let me show my screen one second. দেখছো ডান দিকে কিন্তু লেখা হইতেছে, ও যা বলতেছে ওইটাই কিন্তু ডান দিকে সফটওয়্যারে লিখতেছে, ইনস্ট্যান্ট আমি দেখতেছি। আমি যদি কোনো কিছু না বুঝি ওর কথা, ডান দিকে স্ক্রিনে তাকাইলে ওর কথাটা কিন্তু আমাকে এই ট্যাকটিক সফটওয়্যারটা ট্রান্সক্রিপ্ট করে দিচ্ছে। Can you see my screen, right? I can see the screen. So, I consider this is not exactly how it should be. Yeah. But basically there is this logo here. Yeah. And then there is a paragraph. Yeah. Actually, let me show because I think I was able to represent it better here. So there is, yeah, the logo, the paragraph. Can you still see my, no, maybe not. Wait a sec. Because you can only see, let me share everything. Now you can see it, right? Yeah, I see. The screenshot, like the drawing. Mm-hmm. So there is this logo, there is the paragraph. Okay. So this should have this kind of connection, let's say. It should merge with the logo here. Mm-hmm. And then there is like on the bottom left side, maybe aligned with the logo, this text link. Okay. And that's it basically. I would like to have it. তো এটা ডান দিকে কিন্তু আমার কন্টেন্ট লেখা হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই মিটিংটা শেষ হওয়ার সাথে সাথে আমাকে একটা সামারিও করে দিবে সে। শেষ করে মিটিংটা আসো। শেষ করার পরপরই টেকটিক কিন্তু আমাকে আমাদের মাই মিটিং অপশনে নিয়ে আসছে, এবং এইমাত্র যে মিটিংটা শেষ করলাম আপওয়ার্ক মিটিং, এখানে গেলাম, এখানে কিন্তু আমার টোটালি আমি ক্লায়েন্টের সাথে কি কথাবার্তা বলছি পুরো জিনিসটাই দেখানো আছে, রাইট? ক্লায়েন্ট কি বলছে, কি বলছি, ক্লায়েন্ট কি বলছে, সবগুলো জিনিসই কিন্তু সামারি আকারে রয়ে গেছে। আফটার দ্যাট আমরা কিন্তু শর্ট সামারি জেনারেট করতে পারবো। শর্ট সামারিতে ক্লিক করার পর এই পুরা কাজটা আসলে একটা শর্ট সামারি আমাদেরকে দিয়ে দিবে। পাশাপাশি আমরা কিন্তু লং সামারি এবং ডিটেইল সামারি, বুলেট পয়েন্ট সামারি সবকিছু জেনারেট করতে পারবো। জেনারেলি ক্লায়েন্টদের অনেক সময় অ্যাসেন্ট বুঝতে পারা যায় না, এটা চমৎকার একটা টুল। যারা নতুন এই সেক্টর, আমরা যদি পারবা না সবাই ট্যাকটিকটা ইনস্টল করে নিবা, পুরো ভিডিওটা 19 মিনিটের দেখবা, দেখে ট্যাকটিক সফটওয়্যার যাদের নাই এরা সুন্দরভাবে ইনস্টল করে ফেলাবা। জুমের মধ্যেও, জুমে যারা এক্সটার্নাল জুম, মানে আমরা আজকে যে ক্লাসে এটা কিন্তু এক্সটার্নাল জুম, এই এক্সটার্নাল জুমের ভিতরে অ্যাপ নামে একটা অপশন আছে, ওই অ্যাপে গিয়ে ট্যাকটিক লিখে সার্চ করবা। তো ওই অ্যাপটা জুমের মধ্যে অ্যাড করে রাখবা। আর এ, মানে ব্রাউজার বেসড, অর্থাৎ আমি যদি এখানে আপওয়ার্কে একটা জুমের লিঙ্ক ক্রিয়েট করি, ক্লিক করলে এটা ব্রাউজারে ওপেন হবে। ব্রাউজার বেসড মিটও কিন্তু ব্রাউজার বেসড, তাই না? মিট.কমে গিয়ে আমি মিট.গুগল.কমে গিয়ে আমি লিঙ্ক ক্রিয়েট করি, ব্রাউজারেই মিটিংটা করি। জুমও আপওয়ার্কের এই মিটিংগুলো মানে ব্রাউজারে হয়, ব্রাউজার বেসে কিছু করা লাগবে না, অটোমেটিক্যালি তুমি ট্যাকটিক.কমে সমস্ত সামারি পেয়ে যাবা। আর এই যে আমি এখন অ্যাপ বেস তোমাদের একটা মিটিং নিচ্ছি, তোমরা ম্যাক্সিমামই ব্রাউজারে নাই, অ্যাপের মাধ্যমে করতেছো না জুমের। তো জুমের অ্যাপের মধ্যে একটা অ্যাপ নামে অপশন আছে, সেখানে অনেক অ্যাপ আছে, সেখান থেকে ট্যাকটিক অ্যাপটা ইনস্টল করে নিবা, তাহলে জুমের ভিতরেই তুমি দেখতে পারবা। আই হোপ ইটস ক্লিয়ার ট্যাকটিক।
ওকে, কুইক মেসেজ সেট আপ করে রাখবা, কাস্টম মেসেজ পাঠাবা। মোটামুটি আমরা ক্লায়েন্ট কমিউনিকেশনের মেজর কিছু জিনিস দেখলাম। এখন তোমাদেরকে আমি একটা ডেঞ্জারাস প্লে লিস্ট দিব, যে প্লে লিস্টে এইরকম বিভিন্ন স্টুডেন্টদের এবং আমাদের অ্যাকাউন্টের ক্লায়েন্টের করা 80টার উপরে ভিডিও আছে। ভালো হয় না দিলে? ফ্রিল্যান্সিং 84টার মতো video আছে। হ্যাঁ ভাই, ভালো হয়। এইখানে ভাই ভালো হয়। তোমরা প্রত্যেকটা ভিডিও, 80টা ভিডিওর একটাও মিস করবা না। প্রত্যেকটা ভিডিও দেখো, আমি পুরা লাইভ কমিউনিকেশন। এই প্রত্যেকটা ভিডিও করতে আমার অনেক পরিশ্রম করা লাগছে, কারণ জানো, প্রত্যেকটা ক্লায়েন্টকে বলা লাগছে, ভাই আমি এই ভিডিওটা এডুকেশন পারপাস আমি আমার চ্যানেলে আপলোড করতে চাই, যাতে আমার স্টুডেন্টরা আসলে দেখতে পারে এবং আসলে একটা কমিউনিকেশন কেমন হয় আইডিয়া নিতে পারে। তোমার কি পারমিশন আছে? সে যদি পারমিশন দেয় তারপরে আমি রেকর্ড করতে পারি। সুতরাং আমার তো মনে করো ডেলি 4টা 5টা করে মিটিং থাকে, সব তো আপলোড করতে পারি নাই। সো এখানে যে কটা ভিডিও আছে সেগুলো পারমিশন নিয়ে করা, সুতরাং সবাই একটু মন দিয়ে দেখো। How are you? I can hear me. Notification. Hey, what's up, guys? I found this beer left over from some campers and I'm totally wasted. Have you guys seen this vlogging Yeti online? I'm gonna The landing page. Um, and then a few examples of different landing pages that they like, and also exact. Yeah, so this part here is where we took the guidelines. So this will give you an exact idea. Very much. ঠিক আছে, এই মিটিং গুলো সব দেখবে। এই যে একটা মিটিং, এটা হচ্ছে আমি ঈদের সময় ভোর রাতে মিটিং করতেছিলাম ঘুম থেকে উঠে। Thank you so much for being available. I really appreciate it. Where are you located? When people should have like a login that they log in and they can. কথাগুলো বোঝার চেষ্টা করবা। অনেক নাইজেরিয়ান ক্লায়েন্ট আছে, ইন্ডিয়ান ক্লায়েন্ট আছে, আবার 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 অনেক ক্লায়েন্টের সাথে হচ্ছে এরকম, এই যে ঘুম থেকে উঠে নিয়ে মিটিং করছে, দেখো আমি মশারির নিচে। I can hear you. So sorry, I'm on break now as this is midnight here. Oh, is it really? I'm so sorry. I did not do the time calculation. We can make it short. I just wanted to let you know. I just want to. যাও, এই মিটিং গুলো দেখবা। এর পাশাপাশি সব ভিডিও মিটিং দেখতে হবে এমন না, এখানে নিচের দিকে নামলে তুমি দেখবা আমাদেরই বিভিন্ন স্টুডেন্টদের আমরা এই যে এরকম চ্যাট কমিউনিকেশন দেখো, যেগুলো একটা ক্লায়েন্ট তোমাকে যেগুলো কনভার্ট হয়েছে ওগুলোই দেখাইছি। জিজ্ঞাসা করো যে তোমার কি কোনো এ ভাই যেগুলো আপনার বায়ার যেগুলো যারা সব দেওয়া যাবে। এই যে দেখো, লিঙ্কে আমাকে প্রথম ক্লায়েন্ট আসছে, ওর ওর এখন লেভেল 2 সেলার। ভাই আপনার গিগটা কি নিয়েছিল? দেখো এই যে আমি কমিউনিকেশন করে দিচ্ছি, কোন লাইনের পর কোন লাইন বলছি, কেন বলছি, কিভাবে বলছি, এ সব কমপ্লিট আইডিয়া বাবা। এখন দেখবা নাকি বলো? তো টাইম কি লাগে। ভাই দেখুন, আমি তো লিখতেই পারতেছি না, একটু সব লাইভ চ্যাট কমিউনিকেশনের মাধ্যমে হয়েছে দেখো। আচ্ছা দিয়ে দাও, দিয়ে দাও। আচ্ছা দিয়ে দিন। এই প্লে লিস্টটা যারা শেষ করতে পারবা তোমাদের একদম কমপ্লিট আইডিয়া হয়ে যাবে, একদম সাহস হয়ে যাবে একটা ক্লায়েন্টকে কেমনে ফেস করতে হয়, একদম সোজা কথা। আচ্ছা, সব ভিডিও দেখবা ঠান্ডা মাথায়, ভিডিওগুলোও দেখবা, ভিডিও কলগুলোও দেখবা, আবার হচ্ছে মিটিং কমিউনিকেশন গুলো দেখবা। হ্যাঁ, ফাইবার, সরি, মানে আচ্ছা, ফাইবার বা আপওয়ার্কের লাইভ ক্লায়েন্ট কমিউনিকেশন 80+ ভিডিওস তোমাদের জন্য এডুকেশন পাবো। এটা একদম টপে রাখলাম, হ্যাঁ, কোনো টপিকের উপরে না, একদম টপে পাবা। এই পুরো প্লে লিস্টটা শেষ করবা, তাইলে তোমাদের সাহস হয়ে যাবে। এছাড়াও কোনো একটা ক্লায়েন্ট আসলে আমাদের জুম সাপোর্টে গিয়ে বলবো, ভাই আমার ক্লায়েন্ট আসে একটু তাড়াতাড়ি দেখে দেন। অনেক সময় জুমে অনেকে কিউতে থাকে, বাট ওদেরকে বলা আছে প্রায়োরিটি হচ্ছে নতুন ক্লায়েন্ট আসলে। অর্থাৎ তোমার একটা নতুন ক্লায়েন্ট নক করছে, আমাদের অনেক স্টুডেন্টকে দেখছি আমরা হাই লেখার পর আর কি লিখবে বুঝে না, ওই জায়গাটাতে তোমরা এই সাহসটা অর্জন করার জন্য চলে যাবা, গিয়ে বলবা ভাই আমার একটা ক্লায়েন্ট আসছে, আমারটা একটু আর্জেন্ট দেখে দেন, সুন্দর করে বুঝাই বলবা, সুন্দর করে দেখবা তোমারটা আগে দেখে দিছে। এবার তুমি দেখো কেমনে কি করছে। কোনো জায়গায় তোমার যদি কোনো ক্লায়েন্টের মিটিং এর দরকার হয়,
ক্লায়েন্টের সাথে লাইভ মিটিং করতে হবে। আমাদের জুম সাপোর্টে গিয়ে বলবা ভাই একটা লাইভ মিটিং করে দেওয়া লাগবে, আমাদের জুম সাপোর্ট থেকেই তোমাদেরকে মানে তোমাদের হয়ে মিটিং করে দিবে। টিম মেম্বার বলবা, ফার্স্টে তোমরা ঢুকবা, ঢুকে পরিচয় করে দিবা, হ্যাঁ ক্লায়েন্ট, সো দিস ইজ আওয়ার টিম মেম্বার, হি উইল হেল্প মি ফর কমিউনিকেশন। শেষ। তখন আমাদের টিম মেম্বারই পুরা কাজটা তোমাকে মানে তোমার হয়ে কমিউনিকেশনটা করে কাজটা বুঝাই দিবে। আচ্ছা, এটা গেল একটা। ওই সাপোর্টটা আমরা লাইফ টাইম পাবো, তাই না? হ্যাঁ, লাইফ টাইম পাবা। আর তোমরা যখন আর তোমাদের আসলে আমি একটু মজার জিনিস বলি, তুমি বিশ্বাস করবে না, 10টা ক্লায়েন্ট মানে হয় কি স্টুডেন্টের প্রথম 5টা 10টা ক্লায়েন্টের ক্ষেত্রে আসে, এরপর নিজে বুঝে যায়। এরপর নিজে বুঝে যায় যে এর কি দিতে হবে, এর কেমনি কি লিখতে হবে। আর ভিডিও কলে 10টা ক্লায়েন্টের সাথে সাহস করে ঢুকে যাও, টিম মেম্বার থাক আর না থাক, তুমি ঢুকে যাও। 10টা ক্লায়েন্ট যদি তোমার চলেও যায়, তোমার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। 10টা ক্লায়েন্ট ফেস করার পর তুমি শিওর থাকো তুমি কোনো ক্লায়েন্ট আর ভয় পাবা না। অ্যাটলিস্ট হাত পা কাঁপাকাঁপি শুরু হবে না, বিদেশি একজন আমার সাথে কথা বলতেছে, কাজ না নিতে পারলে তো আমার অ্যাকাউন্ট শেষ, এই ভয়টাই চলে যাবে। জাস্ট প্রথম 10টা ক্লায়েন্ট ফেস করো। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেখা যায় প্রথম 1 2 মাস 3 মাস স্টুডেন্টরা আসলে সাপোর্ট নেয়, এরপর নিজেরাই দেখা যায় নিজেদের মিটিং করে ফেলতেছে। ঠিক আছে, আরেকটা মজার জিনিস বলি, তোমার কাজ আসুক আর না আসুক, জুম সাপোর্টে গিয়ে বসে থাকো। সন্ধ্যা 6টার পরে 12টার পর যখনই সময় থাকে 1 2 ঘন্টা যাও, দেখো মানুষজন কি নিয়ে সাপোর্ট নিতেছে। কমিউনিকেশন গুলো যখন করবে তখন তুমিও দেখো কমিউনিকেশন কেমনে করতেছে। এই ক্লায়েন্ট এমনি আসছে, এটার সাথে এই কথা বলতেছে, তোমার কাজ আসে নাই, সমস্যা নাই। যদি জিজ্ঞাসা করে জুমে কেন আসছেন ভাইয়া, ভাইয়া আমরা আমি একটু দেখতে আসছি, আসলে এই যে ক্লায়েন্ট কমিউনিকেশন গুলো কেমনে হয় একটু আমার দেখতে ইচ্ছা করতেছে, কেউ কিচ্ছু বলবো না তোমাকে। গিয়ে বসে থাকো আমাদের মেন জুম সাপোর্টে, গিয়ে দেখতে থাকো, এটা হিউজ এক্সপিরিয়েন্স না। প্রচুর স্টুডেন্টের প্রবলেম তুমি দেখতেছো একটা না। ওকে, দ্যাটস অল আজকের ক্লাস। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আজকে পুরোটাই হচ্ছে কমিউনিকেশনের উপরে, একটা ক্লায়েন্ট আসার পর হ্যান্ডেল করবো কেমনে, এই ক্লায়েন্টকে আমি ডেলিভারি করবো কেমনে, আর এই ক্লায়েন্টকে আমি কিভাবে রাখবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কিছু বলি আমি, আমরা সবসময় ক্লায়েন্টের সাথে টাকা পয়সা দিয়ে হিসাব করব না। আমার এমন অনেক ক্লায়েন্ট আসছে, যেমন এই যে স্কাইলার নামে একটা ক্লায়েন্ট, ও আমাকে আগে অনেক মানে বড় বড় 2টা প্রজেক্ট দিছে, এখন কোনো প্রজেক্টের টাকা পয়সা দেয় নেই। স্কাইলার কই গেল, এই যে টাকা পয়সা দেয় নেই, কাজ শেষ। কিন্তু দেখো ভিউ কন্ট্রাক্টে যাও তুমি, কন্ট্রাক্ট এন্ডেড, যে 5 স্টার, ক্লায়েন্টও 5 স্টার দিছে, আমিও 5 স্টার দিছি, শেষ কিন্তু কাজ, $200 কাজ। এখন তারপরে শেষ হওয়ার পর ক্লায়েন্ট এসে বলতেছে যে কি থ্যাংক ইউ, আচ্ছা এখানে কিছু জিনিস ঝামেলা আছে, একটু ঠিক করে দাও তো। And আমি যদি বলি এই তোমার কন্ট্রাক্ট শেষ, এগুলো ঠিক করে দেওয়ার জন্য টাকা দেওয়া লাগবে, তাহলে হবে? জীবনেও না। আর ক্লায়েন্টকে সবসময় বলবা আফটার সেল 7 ডেজ সার্ভিস, আফটার সেল 7 ডেজ সার্ভিস, এটা তোমার একটা ফিচার মনে করো। মানে এটা কি, 7 দিন পর্যন্ত তুমি সাপোর্ট পাবা কোনো প্রবলেমের জন্য, ফ্রিতে, কোনো সমস্যা নেই, তাহলে ক্লায়েন্ট একটা ভরসা পাবে। আচ্ছা, এখন 7 দিন পরে কি সাপোর্ট দিবা না? এই ক্লায়েন্টটা আসছে, সে আমার বলতেছে ইনস্টিড অফ দ্যাট টপ পিকচার ক্যান ইউ ইউজ দিস ইমেজ। আমি খালি গ্যালারিতে ঢুকবো, আমার এই প্রথম ছবিটাকে ফালাই দিয়ে নতুন একটা ছবি দিছে ক্লায়েন্ট, সেটা বসাই দিব। এই সমস্ত কেসে আমি কি করি জানো, কিচ্ছু না, চোখ বন্ধ করে কাজ টাজ করে দিয়ে বলি কি অল ডান, শেষ। এবং এই যে লার্ন মোরে যে বাটনটা আছে, এটা একটু ঠিক করে দাও, এটা শেষ টেস করে আমরা বলি ডান। টাকাও চাই না, পয়সাও চাই না। তাহলে কি হয়, এই ক্লায়েন্টে এই সাইডে যত সমস্যা হবে সে আমার কাছে আবার আসবে। এন্ড ক্লায়েন্টের তো একটা কমন সেন্স আছে, ও কি সারা জীবন আমার ফ্রিতে করাবে না। ও নিজেই বলবে আচ্ছা তুমি তো অনেকগুলো কাজ টাজ করছো, লাস্ট দিকে আমি তোমার এত টাকা পাঠিয়ে দিতেছি। এই যে শুরু হইলো এই ক্লায়েন্টের সাথে তোমার লং টার্ম পথ চলা। তুমি 100 ক্লায়েন্ট ফেস করলে যদি 2টা 3টা লং টার্ম ক্লায়েন্ট না বানাইতে পারো, তুমি ফ্রিল্যান্সারই না। কেন লং টার্ম ইম্পর্টেন্ট, তোমার আজকে হয়তো প্রত্যেক দিন কাজ আসতেছে 2টা 3টা করে, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। ধরো আমার এই অ্যাকাউন্টে দেখো গতকালকে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 টা ক্লায়েন্টের সাথে কন্টিনিউয়াস কথাবার্তা বলছি। এখন কালকে বা 1 মাস পরে আমার একটাও ক্লায়েন্ট না আসতে পারে সারা মাস জুড়ে, তখন আমি চলবো কেমনে? তখন আমার যদি এরকম 4টা 5টা ফিক্স ক্লায়েন্ট থাকে, এরা এসে রেগুলার বেসিস এসে বলবে এডিট করে দাও তো। যেমন আমার একটা ক্লায়েন্ট আছে, কি করে, ওর একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ও কি করে, এই ওয়েবসাইটের নাম হতেছে যে কি এই যে ওর একটা পাতার ওয়েবসাইট আর কি, ভুলে গেলাম গা, নেকেট সম্ভবত, হ্যাঁ। ওর একটা পাতার ওয়েবসাইট। ও পাতা মানে কি, বিভিন্ন ধরনের ঘাস পাতা, তারপর এই ধরনের জিনিসপত্র দিয়ে সে আসলে প্রোডাক্ট তৈরি করে। এখন ও আইসা বলে এটা করে দাও তো, যাই করি $50 অর্ধেক জায়গা, যত বড় কাজই করি, অনেক বড় ফিচার হোক 10 মিনিটের কাজই হোক, $50 দিয়ে চলে যায়। আইসা অর্ডার দেবে, এটা ফিক্স করে দাও তো, চলে যায় আবার।
মানে মাসে একবার দুইবার হবেই ওর বিভিন্ন সমস্যা, মেম্বারশিপ নিয়ে সমস্যা হবে, মেসেজ যায় না, এই যায় না, সব যে কোনো সমস্যা ও ধরে রাখছে বাজেট 50, সে $50 দিয়ে চলে যায়। আমি আর কিছু বলি না, কাজ টাজ করে ডেলিভারি দিয়ে দিই। তো এটা কি একটা লং টার্ম সম্পর্ক। আমার এমন অনেক ক্লায়েন্ট ছিল যারা ঈদের সময় এসে আমাকে জিজ্ঞাসা করতেছে, এই তোমাকে এখনো অ্যাক্টিভ দেখতেছি কিনা, অ্যাক্টিভ মানে গ্রিন বাতি চলতেছে, তোমাকে এখন কেন এখনো অ্যাক্টিভ দেখতেছি, টুডে ইজ ইউর ঈদ ডে, তোমার ইউ শুড এনজয় দ্য ঈদ ডে। আমি হাসতেছি। তো ক্লায়েন্টের সাথে এত ভালো সম্পর্ক, মানে আমরা অনেক গল্প করি, এই তোমার ফ্রিজে এখন কি আছে, আমার তো অনেক খাইতে ইচ্ছা করতেছে, তোমার গার্লফ্রেন্ডের সাথে কি আজকে তোমার অনেক খারাপ ব্যবহার হয়েছে, তোমার তো আসলে মন খারাপ মনে হইতেছে। মানে ফ্র্যাঙ্কলি ক্লায়েন্টরা, বিশ্বাস করবো না, বাইরের ক্লায়েন্টরা অনেক ফ্র্যাঙ্কলি হয়। আমরা আসলে যতটা আসলে গুরু গম্ভীর মনে করি, স্যার টার বলি, এরকম না। কখনো কোনো ক্লায়েন্টকে স্যার বলবো না, গিভ অ্যান্ড টেক। প্রফেশনালি আমি বিহেভ করব, ওকেও আমার স্যার বলার দরকার নাই, ও আমাকে স্যার বলার দরকার নাই। একদম পুরো ফ্র্যাঙ্ক। মনে করো তোমার ছোট ভাই বড় ভাই এরকম সম্পর্ক, তোমার এটা লাগবে, আচ্ছা আমি এটা করে দিই, একদম কনফিডেন্টলি। দেখুন আমি মিটিং এ আমি কিভাবে কথা বলছি, আচ্ছা এটা লাগবে, এটা এত টাকা বাজেট, এত টাকা। ও ও বলছে আচ্ছা ঠিক আছে ফাইন শেষ। তুমি আমার ভিডিওগুলো দেখলে বুঝবা, কনফিডেন্টলি এমন ভাবে কথা বলবা যে তুমি ওকে ছোটও করতেছো না, আবার ও তোমার থেকে অনেক বড় কিছু এরকমও না। দুটার ব্যালেন্স রেখে কথা বলতে হবে। আর ক্লায়েন্ট যখন তোমার কাছে ল্যান্ড করবে, ওই ক্লায়েন্টটাকে লং টার্মে চিন্তা ভাবনা করার জন্য তুমি চিন্তা করো, লং টার্ম একটা ক্লায়েন্ট তোমার কাছে কখন হবে, সে বারবার কখন আসবে, যখন তোমার এক কমিউনিকেশন পুরো 100% পারফেক্ট পাবে, যখন মেসেজ দিতেছে তখনই তুমি রিপ্লাই দিতেছো, যা দিতেছে তুমি করে দিতেছো, টাকা পয়সা নিয়ে তুমি বাড়াবাড়ি করতেছো না। কারণ তুমি চিন্তা করো, একটা ক্লায়েন্টের তুমি ধরো বললো যে এখানে যে তুমি এডিট গুলো দিছো, এই এডিট গুলো তো আসলে $50 লাগবে, ক্লায়েন্ট চিন্তা করবে $50 একটু বেশি হয়ে যেতেছে, ও যদি চলে যায় তাহলে কিন্তু তোমার হারাই গেল একটা লাইফ টাইমের অ্যাসেট। আমার ওই ক্লায়েন্টটা পরে ঈদের দিন আমাকে বলে, "এই তোমাকে আমি $300 পাঠিয়ে দিলাম", পেপাল ছিল তখন আমার, পেপালে $300 পাঠিয়ে দিছে। পাঠিয়ে দেওয়ার পর আমি তো অবাক, এই আমি তো তোমার কোনো কাজ টাজ করি না, তুমি কেন টাকা পাঠাবা। মজা করতেছি ওর সাথে। ও বলে, নাও তোমার আজকে আর কাজ করা লাগবে না, আজকে ঘুরে আসো। তারপর আমাকে বলে, তোমার নিশ্চয়ই মন খারাপ, আচ্ছা ঠিক আছে যাও, আরো 200 দিলাম, 500, $500 দিয়ে তুমি ঘুরে আসো, পরবর্তীতে আমি তোমাকে দিয়ে লাগলে কোনো কাজ করাই নিবো। ও আর কাজ করা নেই নেই, যখনই করাইছে টাকা দিছে, যখনই করাইছে নতুন টাকা দিছে, ওই $500 সে এমনি দিয়ে গেছে। তার মানে একটা ক্লায়েন্ট, লং টার্ম ক্লায়েন্ট। আমার ফাইবার অ্যাকাউন্টে 2017 সালে মনে আছে যে আমি প্রথম 1.5 মাসের মাথায়, তখন আসলে কোনো টাইম টেবিল ছিল না, এখন যেমন 3 মাস লাগে লেভেল 2 হইতে, ওরকম টাইম টাইম ছিল না। অ্যাকাউন্টের বয়স যাই হোক, তুমি 50টা অর্ডার কমপ্লিট করছো লেভেল 2, তখন 50টা অর্ডার ছিল। এন্ড 50টা অর্ডার কমপ্লিট করতে আমার আর একটা অর্ডার বাকি ছিল, 49টার মতো অর্ডার কমপ্লিট। তখন প্রত্যেক মাসের 15 তারিখে অর্ডারের মানে লেভেলের ইভলিউশন হইতো, এখন তো প্রতিদিনই হয়। তো 15 তারিখে আমার অর্ডার মানে হইতেছে না, মানে 49টা অর্ডারে আটকে গেলাম। আমি ওর নক দিয়ে বলি, নাইজেরিয়ান ছিল একটা ক্লায়েন্ট, এই আমি তো একটা ঝামেলায় পড়ছি, তুমি একটা অর্ডার দাও তো আমারে, যে কোনো অ্যামাউন্টের। আমি আমার আসলে যে অর্ডারের লেভেলের জন্য আমার রিকোয়ারমেন্টটা দরকার। ও আর কোনো কিছু জিজ্ঞেস করে না, $10 একটা অর্ডার দিয়ে চলে গেছে। আমি ডেলিভারি করে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। আমি ওই দিনই পরের দিনই সকালবেলা লেভেল 2 পেয়ে গেছি। তা এই যে একটা বেনিফিট, এটা কি কোথাও পাবা তুমি লং টার্ম ক্লায়েন্ট যদি না হয়? আর তোমার অ্যাকাউন্ট যখন বসে যাবে, তোমার এই যে দেখো না আমাদের সাকসেস স্টোরিজে প্রতিনিয়ত স্টুডেন্টরা বলতেছে, দুইটা লং টার্ম ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, ফিক্সড বেসিস প্রজেক্ট বেসিস ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, মার্কেট প্লেসের বাহিরের ক্লায়েন্টদের সাথে কাজ করতেছি। যে যেখান থেকে আসুক, মার্কেট প্লেস থেকে, মার্কেট প্লেসের বাইরের থেকে, লং টার্ম রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে টাকা পয়সার কোনো চিন্তা ভাবনা করাই যাবে না, করাই যাবে না, মানে করাই যাবে না। এই যে টেকো নামে একটা ক্লায়েন্ট দেখো, মানে আমরা যদিও আমরা সবসময় বলি যে কোনো ক্লায়েন্টের সাথে টাকা পয়সা ছাড়া কাজ করবা না, তো দেখা যায় এটা তোমাদের জন্য ঠিক আছে, বাট আমি দেখা গেছে যে একটা ক্লায়েন্ট আসছে, আমার তো লোকজন আছে, আমি বললাম এর করে দাও, তো হয়ে যাচ্ছে। তো এই যে টেকো নামে একটা ক্লায়েন্ট আমার সাথে মিটিং করে বলে, একটু করে দাও, আমি টাকা পয়সা একটু পরে দিতেছি তোমাকে, হ্যাঁ। তো যাই হোক আমি তো করে দিছি। এই যে নাইজেরিয়ান, নাইজেরিয়ান না, বেসিক্যালি কানাডিয়ান, কিন্তু I'm looking বংশোদ্ভূত হচ্ছে নাইজেরিয়ান। just to do like a website with read homepage. যাই হোক, এটা পুরো একটা ডিজাইনের পুরো সাইট ছিল, করে দিছি। মানে ফার্স্টে ইউআই ডিজাইন চাইছে, ট্যাকো সম্ভবত ক্লায়েন্টের নাম, না ট্যাকো। তো এই দেখো, এই যে টাকা, এটা করে পাইছি। ওকে, এই ট্যাকো সাহেব, ওরে আমি পুরো দেখো পুরো ফিগমা ডিজাইন করে দিছি, পুরো ওয়েবসাইটে ফুল ফিগমা। ফিগমা ডিজাইন দেখে সে তো মহা খুশি, সে বলছে ঠিক আছে খুব ভালো হয়েছে, তুমি এখন ইয়া করো, ডেভেলপমেন্টে চলে যাও। তারপরে এই পুরা ওয়েবসাইটটা নতুন করে ডেভেলপ করে দিছি। আমি ফিগমা ডিজাইন করার পর আমি বললাম যে কুড ইউ প্লিজ হায়ার মি অন আপওয়ার্ক, তখন হায়ার করেনি।
তা আমি বলছি আই অলরেডি ডিজাইন দ্য ওয়েবসাইট ফর ইউ, প্লিজ হায়ার মি অন আপওয়ার্ক। তো ক্লায়েন্ট হচ্ছে আমার সাইটের অ্যাক্সেস নিয়ে গেছে। তখন তো আমি বুঝে গেছি স্যার, স্যার ঝামেলার স্যার। আমি তখন ওকে বললাম ইউ আর এ লায়ার, দিছে আমার ব্লক করে। ঠিক আছে, স্টিল মার্কেট প্লেসে সব যে এরকম খারাপ তা না। আমি এরকম প্রায়ই যখন হঠাৎ করে বলে যে ভাই এইরকম একটা ফিক্সিং এর কাজ, যেমন আমি এখন মনে করতে পারছি না, প্রত্যেক সপ্তাহে এরকম দূরে দিনে থাকে, এটা একটু ফিক্সিং করে দেওয়া লাগবে এরকম, হ্যাঁ। তো ধরো ফিক্সিং মানে কি, একটা জিনিস কাজ করতেছে না, একটা ফর্ম কাজ করতেছে না, ডোমেন হোস্টিং লিঙ্ক করা হয়নি, আমি কিচ্ছু টাকা পয়সা বলি না, আচ্ছা দাও সাইডের অ্যাক্সেস দাও আমি দেখতেছি। ঢুকলাম সাইডে, সাইডে ঢুকে যা যা আছে ফিক্স করে দিলাম, 10 মিনিটে হয়ে গেছে কাজ। তারপরে ও আমরা যদি জিজ্ঞাসা মানে নর্মালি কি কাজ করে দিছি হয়ে গেছে ফিক্সিং, তখন আমি বলি "এই, আমি একটা $50 অফার পাঠাইছি, তুমি ওটা অ্যাকসেপ্ট করে এফার করে নাও, শেষ। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় আর কি, ছোট ছোট বাজেটগুলোর ক্ষেত্রে 30, 50, 40 অফার পাঠাই দিই, ক্লায়েন্ট টাকা দিয়ে দেয়, 80% ক্ষেত্রেই টাকা দিয়ে দিছে। সুতরাং ক্লায়েন্টের পেমেন্ট ছাড়া কাজ করবো না, ঠিক আছে, বাট নতুন অবস্থায় তোমরা যখন ফিচার বেসড জিনিসগুলো দেখবা যেগুলো শিওর না তুমি পারবা কিনা, ওগুলো অর্ডার নিবা না, বলবো আমি পরে অর্ডার নিবো, তুমি এক্সেস দাও আমাকে, আমি কাজ করে একটু ট্রাই করে দেখি। না পারলে তো নাই, অর্ডার নিলে না, কোনো ঝামেলা নাই। আর যদি অর্ডার মানে হয়ে যায় তাহলে তুমি ওকে বলবে $এত পাঠিয়ে দাও, শেষ, একটা অফার পাঠিয়ে দিবা, শেষ। আচ্ছা, তো সুতরাং ক্লায়েন্টদের সাথে সবসময় এমন ভাবে চিন্তা করতে হবে, এটা তোমার লং টার্ম অ্যাসেট। তুমি বিশ্বাস করবা না, আমাদের একটা ক্লায়েন্ট একটা স্টুডেন্টের লাইফ ঘোরানোর জন্য এনাফ। একটা সিঙ্গেল ক্লায়েন্ট। একটা উদাহরণ দিই তোমাদেরকে। তোমরা এই মাহফুজ তুষারের সাথে মানে দেখছো তোমরা মাহফুজ তুষার আমাদের এই গেল, আমাদের হচ্ছে 4 নাম্বার ব্যাচের স্টুডেন্ট, এই যে মাহফুজুর রহমান, 4 নাম্বার ব্যাচের স্টুডেন্ট। ওর ইনকাম কত জানো আপওয়ার্কে? $252K, মানে 2,52,00,000, আমি 100 টাকা করে ধরলাম, 2,52,00,000 টাকা শুধু আপওয়ার্কের ইনকাম। এবং ওর একটা কোম্পানি আছে গ্লিস্টেক। কি করছে জানো, একটা অ্যামাজনের ক্লায়েন্ট পাইছিল সে, তখন অ্যামাজন অ্যাফিলিয়েটের কাজ করতো সে, অ্যাফিলিয়েট মানে কি, অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট বানাই দিত। এই একটা ক্লায়েন্ট ওকে আপওয়ার্কে টপ রেটেড প্লাস বানাইছে। এই ক্লায়েন্টের এত পরিমাণ কাজ, সে আসলে ওর সাথে এত ভালো সম্পর্ক হইছে, ওর যে অফিস দেখতেছো, অর্থাৎ এই গ্লিস্টেকে আমরা অনেক স্টুডেন্ট দিই গ্লিস্টেককে, যেটা আমাদের স্টুডেন্ট, প্রচুর স্টুডেন্ট আমরা গ্লিস্টেকে পাঠাই। তো ওর যে অফিস পুরো সেট আপ, মানে পার্টনারশিপে চলে গেছে। এই যে পুরো অফিস সেট আপ ক্লায়েন্ট করে দিছে, ক্লায়েন্ট টাকা পাঠিয়ে দিছে, ও পুরো অফিস সেট আপ করছে। টোটাল এখন 8 জন মেম্বার কাজ করে, পার্টনারশিপে ব্যবসা। এখন মার্কেট প্লেসে কাজের দরকার নেই, তো একটা ক্লায়েন্টেও শেষ। তো তুমি জানো না তোমার কোন ক্লায়েন্টটা তোমার লাইফ চেঞ্জ করবে, কোন ক্লায়েন্টটা তোমার একটা এমন ক্লায়েন্ট হবে যে আর মার্কেট প্লেসের দিকে তোমার মানে চিন্তা করতে হবে না। তার মানে কি, আসলে প্রত্যেকটা ক্লায়েন্টকে আমার এমন ভাবে সার্ভ করতে হবে, এটা আমার অ্যাসেট, লাইফ টাইম অ্যাসেট। জাস্ট সোজা কথা, এটা চিন্তা যদি করতে পারো, হোক সেটা $5 অর্ডার, $500 অর্ডার। অনেকে চিন্তা করে $50 কাজ, এটার প্রায়োরিটি দিব না, এই ক্লায়েন্টের দাম $500, এটা আমি একটু বেশি প্রায়োরিটি দিয়ে করবো, এরকম না। কোন ক্লায়েন্টটা তোমার লং টাইম ক্লায়েন্ট হবে তুমি জানো না, আর মার্কেট প্লেসে প্রত্যেকটা ক্লায়েন্টের ভ্যালু সমান, হোক সেটা $5 অর্ডার, হোক সেটা $500 অর্ডার, প্রত্যেকটা ক্লায়েন্টকে সমান ভ্যালু দিতে হবে। এবং টাকা পয়সা চিন্তা করা যাবে না, সোজা কথা, একদম শুরুর দিকে প্রথম $50-100 মনে করবা আমার একটা লসের বিজনেস। লসের বিজনেস করে না কেমনে? প্রথমে ওই যে বিভিন্ন কোম্পানি লস দেয় না, যেমন ইভালির কথা বলি, ইভালির একটা বিজনেস পলিসি ছিল, যদিও ইভালি অনেক 2 নম্বরই করছে, এটা বাদ দিলাম, কিন্তু ওদের একটা বিজনেস পলিসি ছিল, ভাই আমি এখন মানে প্রথম দিকে আমি লস করব বিজনেস, আমার কোনো আর্নিং এর দরকার নেই। যেমন এখন ফুড পান্ডাও কিন্তু লসে আছে। ফুড পান্ডা কি করতেছে, সার্ভিসটাতে আমাদেরকে অভ্যস্ত করতেছে। প্রথম দিকে পাঠাও প্রচুর টাকা পয়সা খরচ করছে, প্রচুর প্রোমো কোড দিছে, একটা সময় যখন আমরা পাঠাওতে ইউজ টু হয়ে গেছি, শেষ, সব কোড দেওয়া বন্ধ, তখন থেকে তার লাভ শুরু। কিন্তু প্রথম 2-3 বছর সে লসই করে গেছে। এরকম ধরে নিবা তোমার আগামী 1 বছর তোমার লসের টাইম। লস তো আর কিছু না, তুমি কাজ করতেছো, টাকা নিচ্ছ, হয়তো কিছু টাকা কম নিতেছো, হয়তো কোনো কোনো ক্লায়েন্ট থেকে টাকা নিতেছো না, ঠিক আছে। কিন্তু এই দেখবা এই 1 বছরে তোমার যদি 2-3টা লং টার্ম ক্লায়েন্ট হয়ে যায়, তাহলে আর কিছু লাগবে না। যেমন এই যে গতকালকে আমি একটা পোস্ট করছি, দেখছো, আমাদের একটা স্টুডেন্ট আসে 7 নাম্বার ব্যাচের, ও ফাইবারে লেভেল 2 সেলার ছিল, হ্যাঁ। এবং এই যে জামিল আহমেদ শুভ, ওর 170K শুধু আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টের আর্নিং।
170 মানে 1,70,00,000 টাকার মতো। আউট অফ মার্কেট প্লেস থেকে সে এত পরিমাণ ক্লায়েন্ট পাইছে, এবং তার মেইন ক্লায়েন্টের সোর্স ছিল বিহ্যান্স। বিহ্যান্সে তার এত পরিমাণ ক্লায়েন্ট আসছে, সে ফাইবার ছেড়ে দিচ্ছে। এবং ওরও লং টার্ম প্রচুর ক্লায়েন্ট আছে। এই লং টার্ম ক্লায়েন্ট হইতেছে আসলে আমাদের মেইন জিনিস। সুতরাং ক্লায়েন্ট কমিউনিকেশনের প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে রেসপেক্টফুলি কথা বলতে হবে। আমার এমন হয় মাঝে মধ্যে ক্লায়েন্টরে দেখলে মনে করো আমার হচ্ছে কি মাথা মুথা গরম হয়ে যায়, এত পরিমাণ প্যারা দিছে। আমার একটা ক্লায়েন্ট, আমার মনে আছে, $110 একটা অর্ডার ছিল, টোটাল 4টা বা 5টা পেজ। সে আমাকে 17বার রিভিশন করাইছে। তাও কি রিভিশন জানো, একটা ফুল ওয়েবসাইট আমি পুরাটা এরকম মনে করো করে দিলাম, হ্যাঁ, এই পেস্ট কালারে। ক্লায়েন্ট বলে এই পেস্ট কালারটা, ফিমেল ক্লায়েন্ট ছিল যদিও, ফিমেল ক্লায়েন্টটা যদিও কালার টালার নিয়ে অনেক চুজি থাকে। তা আমি পুরো পেস্ট কালারের উপর করে দেওয়ার পর, ধর আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, তখন সে বললো এই পেস্টটা না এরকম না, আর একটু ডার্ক কালার দাও তো। দিছি পুরো সাইডে, তখন তো আর এরকম গ্লোবাল ছিল না, এলিমেন্টরে গ্লোবাল ছিল না, প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা লেখা ধরে ধরে আমার কালার চেঞ্জ করা লাগছে। গ্লোবাল স্টাইল তো অনেক পরে আসছে। তারপরে আমি করার পরে এবার আমাকে আরেকটা গ্রিন কালার দিল, হ্যাঁ, মনে করো এই গ্রিন কালারটা, পুরো এই গ্রিন কালার আবার পুরো সাইড বানাইলাম, বানানোর পর আবার বলে না প্রথমটাই ভালো ছিল। তো যাই হোক, মানে অনেক সময় দেখবা ক্লায়েন্টের উপর এমন মেজাজ খারাপ হবে, তুমি অনেক বকাবকি লেখা ফেলাবা, এন্টার দিবা না, ঘুরে আসো, একটু হাইটে আসো, 2 মিনিট পর হাইটে আসার পর তুমি তোমার মেসেজ দেখে তুমি চিন্তা করবা, ইস এটা কি লিখছিলাম, না খুবই খারাপ। তার মানে আমাদের ব্রেন যখন উত্তেজিত হয়ে যায়, তখন আমরা কি করতেছি আমরা জানি না। মানে ন্যাচারাল অবস্থায় আমি সেটা করতাম না। সুতরাং যখনই দেখবা কোনো ক্লায়েন্টের উপর প্রচুর মেজাজ খারাপ হতেছে, কমিউনিকেশন করতে যাবে না, কোনো মিটিংয়ে যাবে না, কোনো মেসেজ দিবে না, জাস্ট ঘুরে আসো 2-3 মিনিট। তাইলে দেখবা তোমার মাথা ঠান্ডা হয়ে গেছে, ক্লায়েন্টকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতেছো। মার্কেট প্লেসে একটা স্ল্যাং, মানে একটা গালি দেওয়া একটা ক্লায়েন্টকে তোমার অ্যাকাউন্ট নষ্ট করার জন্য যথেষ্ট। আমি এমন অনেকেও দেখছি 7 বছরে 6,500 অর্ডার, মানে চিন্তা করো 6,500 অর্ডার কমপ্লিট করছে, প্রায় 4,000টা ক্লায়েন্টকে সে সাজায় গুছায় 7 বছরের প্রোফাইল একদিনের একটা ভায়োলেশনের জন্য, বা একদিনে একটা ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার করার জন্য ক্লায়েন্টটা শুধু ফাইবারে কমপ্লেন করছে, অ্যাকাউন্টটা ডিসেবল করে দিছে। মার্কেট প্লেস তোমার কথা চিন্তা করবে না, মার্কেট প্লেস চিন্তা করবে তার রেপুটেশনের কথা। তার রেপুটেশন মানে তার বায়ার। আবার বলতেছি, ফ্রিল্যান্সারের অভাব নেই মার্কেট প্লেসে, এবং ফ্রিল্যান্সারের কাছে মার্কেট প্লেসটা মার্কেটিংও করে না, মার্কেটিং করে ক্লায়েন্টদের কাছে। হেই আমার এখানে আসো, আমার এখানে ভালো ফ্রিল্যান্সার আছে। তোমাদের কাছে আইসা বলবে না তুমি এখানে অ্যাকাউন্ট করো, আমার এখানে ভালো বায়ার আছে, এটা বলবে না। কারণ আমরা ফ্রিল্যান্সারের সংখ্যায় বায়ারদের প্রায় 4 গুণ। সুতরাং কোনো বায়ার যদি কোনো অ্যাকাউন্টে কমপ্লেন করে, ইভেন ইন আপওয়ার্ক, আপওয়ার্কে যদিও আসলে দুজনের সাথে কথাবার্তা বলে বসে, কিন্তু ফাইবারে এরকম না। ফাইবারে কোনো একটা ক্লায়েন্ট যদি একবার কমপ্লেন করে, তোমার যত বড় অ্যাকাউন্ট থাক, তুমি যত বড় টপ রেটেড ফ্রিল্যান্সার হও, তোমার অ্যাকাউন্ট শেষ। সুতরাং ফাইবারে খুব সাবধানে আগাইতে হবে, ঠিক আছে? কোনো ক্লায়েন্টের সাথে ভায়োলেশন, এটা মানে কথাবার্তা বলার সময় কোনো ধরনের স্ল্যাং বা বকাবকি বা মেজাজ খারাপ করে লেখা যাবে না। কখনো এরকম লিখবা না আই এম গুড, বড় হাতের লেখাটাকে বলা হয় আমি রেগে রেগে কথা বলতেছি। ভালো করে খেয়াল করো, এটা একটা ফর্মালিটি। আমরা যখন বড় হাতে কোনো লেখা ক্লায়েন্টকে পাঠাবো, ক্লায়েন্ট মনে করবে যে তুমি এখন রেগে আছো। রেগে থাকলে এইভাবে লেখে মানুষ, ঠিক আছে? বা এটা হচ্ছে ওয়েস্টার্ন একটা সংস্কৃতি। কোনো ক্লায়েন্টকে এইভাবে বড় হাতের লেখা লিখবা না, সো আই এম গুড, আই এম গুড। প্রত্যেকটা কথা তো আমি বললাম ওকে আই এম, প্রত্যেকটা কথাকে চ্যাট জিপিটিতে গুছাই নেবো। ওকে আই এম ওয়ার্কিং অন দা, তোমার যা মনে আসে লেখো, চেঞ্জেস। আই মে নিড 1 or 2 days টু কমপ্লিট দ্য রিভিশনস। যা লিখছো এটা কপি করো, চ্যাট জিপিটিতে যাবা, চ্যাট জিপিটিতে গিয়ে বলবা রিরাইট দিস, নতুন করে লেখা দাও। ও কি করবে, গ্রামার মিস্টেক বানান ভুল সব ঠিক করে তোমার লিখে দিবে। আমি খালি লিখছি রিরাইট দিস। দেখো আমি কি লিখছি, আই এম ওয়ার্কিং অন দ্য চেঞ্জেস, আই মে নিড 1 থেকে 2 days টু কমপ্লিট দ্য রিভিশনস। এখানে সে বলতেছে আই এম কারেন্টলি ওয়ার্কিং অন দ্য চেঞ্জেস অ্যান্ড মে নিড 1 থেকে 2 more days টু কমপ্লিট দ্য রিভিশন। সব বানান ভুল টুল, গ্রামার ভুল টুল সব ঠিকঠাক করে লিখে দিছে। ব্যাস, জাস্ট এটা কপি করে ক্লায়েন্টে পাঠা দাও। অর্থাৎ প্রত্যেকটা লেখা তুমি নিজের হাতে লিখবা ঠিকই, ওটা চ্যাট জিপিটি দিয়ে রিরাইট করে নিবা, যাতে কোনো বানান টানান ভুল থাকলে ঠিক হয়ে যায়। আচ্ছা, সো আমরা সবসময় ক্লায়েন্টের প্রতি রেসপেক্টফুল থাকবো। একটা ক্লায়েন্ট যখন আমার কাছে আসবে, মনে করব এই ক্লায়েন্টটাকে আমাকে যেভাবেই হোক ধরতে হবে, কনভার্ট করতে হবে। আমরা একটা ক্লায়েন্টের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশনে অভ্যস্ত থাকতে হবে। মানে একটা ক্লায়েন্ট একটা মেসেজ দিছে, হেই তুমি এটা করতে পারবা,
আমি বললাম হ্যাঁ আমি পারবো, ব্যাস ঘুমাই গেছি আমি, শেষ। তুমি চিন্তা করতেছো ক্লায়েন্ট তো মেসেজ দিতেছি না, ক্লায়েন্ট মেসেজ দেওয়া লাগবে না। ক্লায়েন্ট ফাইবারে এট এ টাইম তোমার সাথে যদি কথা এখন না বলে, মেসেজ না দিয়ে এখানে লেখা দেবে ক্লায়েন্ট ইজ টাইপিং, ফাইবারে লেখা উঠবে ক্লায়েন্ট ইজ টাইপিং। তার মানে কি তোমার সাথে আছে। যদি টাইপিং না থাকে বুঝবা অন্যান্য আরো 2-3 জন ফ্রিল্যান্সারের সাথে কথা বলতেছে। তাহলে কি করতে হবে, ওরা বারবার খালি কোশ্চেন থ্রো করতে হবে, কোশ্চেন থ্রো করতে হবে, কোশ্চেন থ্রো করতে হবে। দেখো হ্যাঁ আমি এতগুলো কাজ কমপ্লিট করছি স্টুডিওতে, তোমাকে ডিটেলটা আমাকে বলবা, আমরা কি এটা শর্ট জুম করতে পারি। তারপর অনেকক্ষণ পর আসছে, আসার পর এরপর আমি কিছু স্যাম্পল সাইট দিচ্ছি, মানে একটা কন্টিনিউয়াসলি একটা কমিউনিকেশনে থাকতে হবে। এই এটা, এটার পর এটা, এটার মানে ও যদি মেসেজ না দেয় আমরা রিপ্লাই করতে থাকবো, এই এটা এটা দেখো, আমি দেখছি তোমার থিম কি, আচ্ছা তোমার এই সাইটটা ল্যান্ডিং পেজে আমি দেখলাম এখানে আসলে অনেক কালার গ্যাপ আছে, আমি মনে হয় এটা করতে পারবো, আচ্ছা তোমার কি এলিমেন্টাল লাগবে, মানে কোশ্চেন থ্রো করে তোমার দিকে রাখতে হবে। চিন্তা করো একটা ক্লায়েন্ট 3টা ফ্রিল্যান্সারের সাথে একসাথে কথা শুরু করছে। একজন ফ্রিল্যান্সার অনেক দূর নিয়ে গেছে, সমস্ত কাজ বুঝে বাজেট পর্যন্ত নিয়ে টাইমলাইন পর্যন্ত নিয়ে কথাবার্তা বলে ফেলছে। আর একটা ফ্রিল্যান্সার মাত্র শুরু করছে, হ্যালো হাউ আর ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ। তাহলে তুমি চিন্তা করো, তুমি যদি ক্লায়েন্ট হইতা, তুমি কি ওই নতুন যে তার সাথে আবার কথা চালাইতা? তোমার তো অলরেডি কথা একজনের সাথে আগায় ওটা ফিক্সড হয়ে গেছে, তাই না? মার্কেট প্লেস এরকমই, তুমি 15 মিনিট লেট করলে ওই ক্লায়েন্টে পাবা না, ধরেই রাখবা। আর ক্লায়েন্ট যদি মেসেজ না দেয় কন্টিনিউয়াসলি মেসেজ দিবা, হ্যাঁ আমি জানি তুমি অন্যান্য ফ্রিল্যান্সারের সাথে কথা বলতেছো, বাট আমি যে কোয়ালিটি দিব অন্য কোনো ফ্রিল্যান্সার সেই কোয়ালিটি দিতে পারবে না। তুমি যদি অন্য কাউকে হায়ারও করো দেখবা আমার কাছে আবার আসতে হবে। ব্যাপারগুলো বুঝছো? আই নো you are communicating with multiple freelancers, but the quality I will deliver cannot be given by anyone শেষ। এবং আমি আফটার সেল 7 ডেজ সার্ভিস দিচ্ছি, এই ধরনের কিছু ট্রিকি কথাবার্তা তোমার হাতে রাখতে হবে। মাঝে মধ্যে ক্লায়েন্ট যদি মেসেজ না দিয়ে জিজ্ঞাসা করবা ডিড ইউ হায়ার এনিওয়ান অলরেডি, তুমি কি কাউকে হায়ার করে ফেলাইছো। তাইলে এভাবে কন্টিনিউয়াস কমিউনিকেশনে ক্লায়েন্টকে তোমার হাতে রাখতে হবে, ক্লায়েন্টের সাথে কন্টিনিউয়াসলি কমিউনিকেশন করতে হবে। এছাড়াও কমিউনিকেশনের প্রচুর পরিমাণে ভিডিও আসলে আমরা আমাদের পেজে প্রোফাইলে দিয়ে থাকি, সবাই একটু চেষ্টা করবা ওগুলো ফলো আপ করার।